সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা সানামের পক্ষ থেকে এই বাজেটের যে আগামী অর্থ বছরের জন্য যে বাজেট প্রস্তাবনা করা হবে আগামী ৩ তারিখে, সেটার প্রেক্ষিতে আজকে আমরা সানামের পক্ষ থেকে এই একটা ওয়েবিনার আয়োজন করেছি, যেখানে আমাদের যে ভিউজগুলো সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। আমরা জানি যে বাজেটের যে গুরুত্বটা এই করোনাকালীন সময়ে এটা দ্বিতীয় বাজেট হতে যাচ্ছে, এবং সেখানে এটাতে প্রত্যাশা এবং বাস্তবতা নিয়ে যে আলোচনাগুলো আমরা করতে চাই আজকে। তো আমি প্রথমে কথা না বাড়িয়ে আমরা সরাসরি প্রথমে প্রেজেন্টেশনে চলে যাই, যে সানামের পক্ষ থেকে ডক্টর প্রফেসর সাইমা হক বিদিশা, উনি সানামের রিসার্চ ডিরেক্টর এবং ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর ইকোনমিক্সের, উনি প্রেজেন্টেশন দেবেন। তারপরে আমি কিছু বক্তব্য রাখবো, এবং তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটা ওপেন সেশনে যাব, যেখানে আপনাদের প্রশ্ন এবং সেখান থেকে আমরা উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তো ডক্টর সাইমা হক বিদিশা, আপনাকে ফ্লোর দিচ্ছি। আমরা মোটামুটি 25 থেকে 30 মিনিটের মধ্যে প্রেজেন্টেশনটা দেখতে চাই। ধন্যবাদ। আমি স্ক্রিন শেয়ার করছি। রেকর্ডিং হবে না। ধন্যবাদ সবাইকে। সানিমের পক্ষ থেকে জাতীয় বাজেট 2021-22 অর্থ বছরের আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে যদি রিসার্চ টিমটা সম্পর্কে একটু বলি, রিসার্চ টিমে ডক্টর সেলিম রাহেন এবং আমার সাথে রয়েছেন সানিমের কয়েকজন তরুণ অর্থনীতিবিদ। প্রথমে প্রেক্ষাপটের বিষয়ে যখন আমরা কথা বলতে আসি, তখন আমাদের যে বিষয়টি আসে সেটা হচ্ছে যে 2020-21 অর্থ বছরের বাজেটের মতোই 2021-22 অর্থ বছরে আজকে বাজেট নিয়ে যখন আমরা আজকে কথা বলতে চাচ্ছি, তাহলে এই সময় আমরা একটু খুব ভিন্ন প্রেক্ষাপটে কথা বলছি। আমরা জানি যে কোভিড-19 এর কারণে গত অর্থ বছরের বাজেট এবং এই অর্থ বছরের বাজেট, দুটো বছরের বাজেটের উপরই কিন্তু এর একটা প্রভাব পড়েছে এবং পড়বে বলে আমাদের মনে হচ্ছে যে অ্যালোকেশনের ক্ষেত্রে। কোভিড-19 আমরা জানি যে একদিকে যেমন মানুষের জীবিকার উপর বড় ধরনের প্রভাব ফেলেছে, অন্যদিকে আমরা এটাও জানি যে আমরা আমাদের গবেষণায় দেখেছি অনেক মানুষই কিন্তু দারিদ্র্য সীমার নিচে চলে গেছেন। আমরা দেখেছি অনেক ক্ষেত্রে কিন্তু বিপরীতমুখী অভিবাসনের মতো একটি বিষয় আমরা দেখেছি। আমরা এটাও দেখেছি যে বিদেশ থেকে যারা মাইগ্রেট করে, যারা অভিবাসী যারা রয়েছেন, তারা অনেকেই হয়তো বিদেশে যেতে পারছেন না, যারা হয়তো কাজ হারিয়ে ফেরত এসেছেন। আমাদের আলোচনায় আমাদের এই বিষয়গুলোও কিন্তু মাথায় রাখতে হবে যখন আমরা বাজেট নিয়ে কথা বলছি, প্রেক্ষাপটের বিষয়ে বলছি, তখন সেটি হচ্ছে যে এক ধরনের কিন্তু প্রযুক্তিগত একটা ব্যবধান তৈরি হয়েছে ধনী দরিদ্রের মাঝে, বিভিন্ন শহর এবং গ্রামের মাঝে, এবং শুধু স্বল্প মেয়াদে নয়, দীর্ঘমেয়াদেও কিন্তু আমরা এই কোভিড-19 এর প্রেক্ষাপটে বিভিন্ন ধরনের কিন্তু পরিস্থিতিতে আমরা বিভিন্ন ধরনের নেতিবাচক বিষয় কিন্তু হয়তো আসার আশঙ্কা রয়েছে। সেটার মধ্যে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ঝরে পড়ার হার বেড়ে যাওয়া, কিংবা দক্ষতার ক্ষেত্রে যে স্কিল ফরমেশনের বিষয়গুলো, বাল্যবিয়ের বিষয়ে একটা আশঙ্কা রয়েছে, এটা বেড়ে যেতে পারে। সুতরাং এই সব কনটেক্সট গুলো, সব কনসিকুয়েন্সেস গুলো মাথায় রেখে এবছরের বাজেট সার্বিকভাবে আমরা জানি, যখন আমরা বাজেট নিয়ে প্রতি বছর কথা বলি, বেশ কিছু বিষয় রয়েছে আমাদের বাজেটে, যে বিষয়গুলো আসলে মাথায় রাখা দরকার, যে বিষয়গুলো জরুরি আমাদের। একদিকে যেমন রয়েছে, যেহেতু আমরা জানি বাজেট হচ্ছে আয় এবং ব্যয়ের খতিয়ান, সুতরাং আয়ের দিক থেকে যেমন রয়েছে যে আমাদের রাজস্ব আহরণের ক্ষেত্রে আমাদের যে কর এবং জিডিপির যে রেশিও, এটা কিন্তু সবসময় আমরা সেটা নিয়ে সবসময় তর্ক বিতর্ক হচ্ছে যে এটা কিন্তু আসলে অত্যন্ত কম, 10%-এরও নিচে বেশিরভাগ বছরই আমরা দেখতে পেয়েছি। এটা যেমন একটি সত্যি, আবার অন্যদিকে আমরা যেটা দেখি যে বাস্তবায়নের দিকে যখন আমরা তাকাই, তখন বাস্তবায়নের ক্ষেত্রেও কিন্তু প্রশ্ন এসে যায় যে বাস্তবায়নের ক্ষেত্রে আমরা দক্ষতা সক্ষমতা অর্জন করতে পেরেছি কিনা। এবং এখানেও কিন্তু প্রতি বছর বাজেটের আগে এই সময়গুলোতে এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু বারবারই আলোচনা করছি। আর আরেকটা বিষয় কিন্তু রয়েছে, যেটা এই অর্থ বছরে এবং চলতি অর্থ বছরে এবং আগামী প্রস্তাবিত বাজেটে যে বিষয়গুলো খুব গুরুত্ব পাবে বলে আমরা আশা করছি, সেটি হচ্ছে যে আমাদের মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে যে ব্যয়। এবং সবকিছুর বিবেচনা যদি আমরা করি, আমাদের সার্বিকভাবে বাজেটের, আমাদের জাতীয় বাজেটে বেশ কিছু অ্যাসপেক্ট রয়েছে যেগুলো যেমন আমাদের চিন্তায় নেওয়া দরকার, আবার একটি ভিন্ন আঙ্গিকে করোনা ভাইরাসের ফলে আমরা যে একটি নতুন পরিস্থিতিতে পড়েছি,
সেই নতুন সমস্যাগুলো, নতুন চ্যালেঞ্জগুলো আমরা কিভাবে মোকাবেলা করব, সেই বিষয়ে দিক নির্দেশনাও কিন্তু বাজেটে থাকবে বলে আমরা আশা করছি। সুতরাং এই প্রেক্ষাপটে যদি আমরা বলি, এখন আমরা একটু খুব ছোট আকারে একটু বলে নিই যে আমরা আসলে এই রিসেন্ট বাজেট গুলোতে আমরা আসলে কি দেখতে পাচ্ছি, খুব দ্রুত যদি কয়েকটা স্লাইডের মাধ্যমে এটি একটু বলতে চাই। প্রথমত যেটা একটু আগে বললাম যে রাজস্ব আহরণের ক্ষেত্রে যদি আমরা দেখতে পাই, এবং রাজস্ব আহরণে যেটা আমরা দেখছি যে লক্ষ্যমাত্রার তুলনায় প্রকৃত যে আহরণ, সেই প্রকৃত আহরণে কিন্তু আমরা পিছিয়ে আছি। এবং এই যে সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, এই সমস্যাটা কিন্তু আমরা এই সাম্প্রতিক সময়ে যে বড় ধরনের কোনো পরিবর্তন হয়েছে, ইতিবাচক পরিবর্তন হয়েছে, তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবং আমরা যদি রাজস্ব আহরণের বিভিন্ন কম্পোজিশনের দিকে তাকাই, তখনও কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমরা যখন উন্নত দেশগুলোর দিকে তাকাই, যখন আমরা বলি যে বৈষম্য দূর করবার জন্য রাজস্বটি একটি বড় ধরনের হাতিয়ার হিসেবে কাজে লাগতে পারে, তখন কিন্তু আমাদের দেশে যদি আমরা তাকাই, তখন আমরা কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে আমাদের যে আয়কর, সেই আয়করের যে অংশটি সার্বিক রাজস্বর ক্ষেত্রে, সেই অংশটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি 35%, 30%, 37%, এই ধরনের একটা হারের মধ্যে কিন্তু ঘুরপাক খাচ্ছে। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি এক ধরনের নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করতে পারছি, যে বিষয়টা আমার মনে হয় অসম্ভব গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমরা কিন্তু বারবারই বলে থাকি যে যখন আমরা বৈষম্য দূর করবার কথা বলবো, যখন আমরা দারিদ্রতা দূর করবার কথা বলবো, তখন কিন্তু এই আয়করের বিষয়টা একটা অসম্ভব গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করতে পারে। এখন আয় থেকে যদি আমরা একটু ব্যয়ের খাতায় দেখি, তখন আমি এখানে আমরা শুধুমাত্র যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই চলতি অর্থ বছর জুলাই থেকে এপ্রিল পর্যন্ত আমরা যদি দেখি যে আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ কয়েকটি মিনিস্ট্রির ক্ষেত্রে, কয়েকটি খাতের ক্ষেত্রে আসলে বাস্তবায়নের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়নের যে হারটা, সেটা যদি আমরা দেখি, তখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় কিন্তু রয়েছে, যেমন স্বাস্থ্য একটি, শিক্ষা একটি, এই ধরনের বেশ কিছু মন্ত্রণালয় রয়েছে, যে মন্ত্রণালয়গুলোতে আসলে বাস্তবায়নের হারটা কিন্তু খুব একটা ইতিবাচক নয়। সুতরাং এই বিষয়টা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং করোনা ভাইরাসের এই প্যান্ডামিকের সময় এই বাস্তবায়নের হারটা আরো বেশি গুরুত্ব বহন করে। তার কারণ হচ্ছে যে আমাদের কিন্তু এখন অপচয় করবার মতো বা সময় ক্ষেপণ করবার মতো কোনো সময় কিন্তু এখন আর আমাদের হাতে নেই, কারণ আমাদেরকে খুব অত্যন্ত দ্রুততার সাথে কিন্তু দক্ষতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দিতে হবে। আরেকটি বিষয় যদি আমরা দেখি, সেটা আগের স্লাইডগুলোর কন্টিনিউশনে, আমাদের কিন্তু একটা পরিবর্তন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের আভ্যন্তরীণ খাত থেকে এই খরচগুলো মেটাবার জন্য যে অর্থের সরবরাহের দরকার, আভ্যন্তরীণ খাত থেকে কিন্তু এই অর্থের সরবরাহটা কিন্তু সাম্প্রতিক সময় বেড়েছে। এবং এটা আমরা দেখতে পাচ্ছি আগে 2019-20 অর্থ বছরে 14.8 যেটা ছিল, সেটা হচ্ছে ডোমেস্টিক লোন, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 19.4%। অর্থাৎ এই আভ্যন্তরীণ খাত থেকে যে ঋণ নেওয়া, আমরা জানি সেগুলোর কিন্তু বেশ কিছু ইমপ্লিকেশন গুলো রয়েছে, সেগুলো নিয়ে আমরা বিভিন্ন সময় আলোচনা করে থাকি। সুতরাং সেইগুলোও কিন্তু আমাদের মাথায় রাখা দরকার। এখন প্রেক্ষাপটটা আমরা যেটা বলছি সেটা হচ্ছে, প্রেক্ষাপটের ক্ষেত্রে আয়, ব্যয় এবং অর্থায়ন, এই তিনটি বিষয় নিয়ে যদি আমরা প্রেক্ষাপট বলি, সেটা হচ্ছে আমাদের বাস্তবতা। এই বাস্তবতার প্রেক্ষিতে আমাদের অগ্রাধিকারটা আসলে কি হওয়া দরকার। অগ্রাধিকারের কথা যখন আমি বলতে যাচ্ছি, তখন আমি দুটো তিনটা বিষয় একটু খুব ছোট্ট করে বলতে যাচ্ছি। সেটা হচ্ছে, আমরা যে বিষয়গুলোকে অগ্রাধিকারের কথা বলছি, তার অর্থ কিন্তু এই না যে এর বাইরে অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে একেবারেই গুরুত্ব দেওয়ার দরকার নেই। সেগুলোও গুরুত্বপূর্ণ, সেখানেও অনেক গুরুত্বের জায়গাগুলো রয়েছে। এবং আমরা জানি প্রতি অর্থ বছরেই কিন্তু বেশ কিছু বিষয় রয়েছে, যেমন মেগা প্রকল্প নিয়ে আমরা কথা বলি, আমরা বিদ্যুৎ নিয়ে কথা বলি, এবং সেগুলোকে আসলে খাটো করে দেখবার কোনো বিষয় নেই। তবে আমরা যেটা বলতে চাচ্ছি যে নতুন প্রেক্ষাপটে কোন খাতগুলোকে আমাদের গুরুত্বটা দেওয়া উচিত বেশি, এবং কোন খাতগুলোর থেকে আমাদের বেশি ভাবে চিন্তা করা উচিত, বেশি ভাবে আমাদের ফোকাসটা থাকা দরকার। আর দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে, যখন আমরা বাজেটের কথা বলি, তখন কিন্তু এই
অগ্রাধিকারের কথা যদি বলতে চাই, তখন সেখানে যে বিষয়টি আসে সেটা হচ্ছে ব্যয়ের খতিয়ান। আবার আয়ের খতিয়ানের জায়গাও কিন্তু অনেক কিছু রয়েছে। সুতরাং সবকিছু হয়তো আমাদের এই সময়ের আলোচনায় আমরা আসলে নিয়ে আসাটা সম্ভব হবে না। তবে আমরা মূলত যেটা চাচ্ছি যে আমাদের আলোচনাটাকে বা প্রেজেন্টেশনটাকে খুব দীর্ঘায়িত না করে যে অন্যান্য বিষয়গুলো আছে, অর্থাৎ কর আহরণের বিষয়গুলো আছে, সেক্ষেত্রে বিভিন্ন রিফর্মের বিষয়গুলো রয়েছে, অর্থায়নের বিষয়গুলো রয়েছে, সেই বিষয়ে যে আলোচনাগুলো, সেগুলো আমরা যেটা আশা করব সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন প্রশ্নোত্তরের পর্বের মাধ্যমে আমি এবং আমার রিসার্চ টিমে যারা রয়েছেন তারা সেগুলোর উত্তর দেবেন। আর আজকে এই আলোচনায় আমরা মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ খাত নিয়ে এবং সেই খাতগুলোকে কেন আমরা গুরুত্বপূর্ণ মনে করছি সেই বিষয়গুলো নিয়ে বলতে চাচ্ছি। সেটা নিয়ে যদি আমরা বলি, আমরা আসলে মূলত 4টি খাতকে সবচাইতে গুরুত্ব দিতে চাচ্ছি, এবং সেই 4টি খাতের কথা যদি বলি কেন আমরা গুরুত্ব দিতে চাচ্ছি, সেটার পিছনে বিভিন্ন জাস্টিফিকেশন গুলো, যেটা আমরা বিভিন্ন সময়ে হয়তো বলে এসেছি, কিন্তু আরেকটু সুসংবদ্ধ ভাবে এবং আরেকটু স্পেসিফিক ভাবে এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি। প্রথমটা হচ্ছে স্বাস্থ্য। স্বাস্থ্য নিয়ে কেন আমরা বলতে চাচ্ছি সেটা আমার মনে হয় সেটা নিয়ে খুব বেশি আলোচনা বা কিছু নেই। তবে যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা আমরা দেখেছি যে চলতি যে অর্থ বছরে, এটা আশাব্যঞ্জক যেটি, যে চলতি অর্থ বছরে আমরা স্বাস্থ্য খাতে কিন্তু সার্বিকভাবে অন্যান্য বছরের চেয়ে বরাদ্দটা আমরা বেশি দেখেছি, এবং যেটা অবশ্যই আমি বলবো যে আমি সরকারকে ধন্যবাদ দিতে চাই, এটা একটা ইতিবাচক দিক। তবে তারপরও যদি আমরা দেখি যে সার্বিকভাবে অন্যান্য দেশের তুলনায় আমাদের অবস্থা কিরকম, সার্বিকভাবে অন্যান্য দেশের তুলনায় যদি আমরা দেখি যে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে জিডিপির কত শতাংশ আসলে স্বাস্থ্য খাতে ব্যয় করা হচ্ছে, অন্যান্য দেশগুলোতে, উন্নত বিশ্বের দেশগুলোতে স্বাস্থ্য খাতে কি ধরনের ব্যয় করা হচ্ছে, সেই হিসেবে যদি দেখি আমরা কিন্তু এখনো স্বাস্থ্য খাতে আমাদের সরকারি যে ব্যয়টা সেটা কিন্তু এখনো অত্যন্ত নগণ্য। এবং করোনা ভাইরাসের প্যান্ডেমিকটা এই বিষয়টা আমাদেরকে আরো খুব সুস্পষ্টভাবে আমাদের সামনে তুলে এনেছে যে কেন এই ব্যয়টা এত কম এবং তার ইমপ্লিকেশন গুলো আসলে আমাদের জীবনের উপরে কি ধরনের হতে পারে। সেই হিসেবে যদি আমরা বলি, আরেকটা বিষয় খুব চলে আসে, খুব সংশ্লিষ্ট একটি বিষয়, এই দুটো গ্রাফ যেখানে আমরা দেখছি সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সরকারের ব্যয়টা যেহেতু কম, সেক্ষেত্রে কিন্তু অপরপক্ষে ব্যয়টা হচ্ছে মানুষের ব্যক্তিগত পর্যায়ে মানুষ যে খরচটা করছে, অর্থাৎ যেটাকে আমরা আউট অফ পকেট এক্সপেন্ডিচার বা নিজের পকেট থেকে খরচ বলি। এবং নিজের পকেট থেকে খরচ যখন আমরা বলি তখন আমরা দেখতে পাচ্ছি যে এলডিসি গুলোর যে অ্যাভারেজ, সেই এলডিসি গুলোর অ্যাভারেজ কিংবা দক্ষিণ এশিয়ার অ্যাভারেজের তুলনায়ও বাংলাদেশ আউট অফ পকেট এক্সপেন্ডিচার সেটা স্বাস্থ্য খাতে আউট অফ পকেট এক্সপেন্ডিচার সেটা হচ্ছে পৃথিবীতে ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এবং সেই বিষয়টাকে মাথায় রেখে, এবং সেটা আমরা কিন্তু ডান পাশের গ্রাফেও কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে আউট অফ পকেট হেলথ এক্সপেন্ডিচার বাংলাদেশের ক্ষেত্রে অনেক বেশি, কিন্তু জিডিপির শতাংশ হিসেবে সরকারি যে হেলথে যে ব্যয় সেটা কিন্তু অনেক কম। এবং সেই দুটো বিষয় কিন্তু আমাদের সাধারণ মানুষের উপর, যখনই কেউ অসুস্থ হচ্ছে, যেটা আমরা করোনা ভাইরাসের সময় দেখলাম, নিম্ন আয়ের মানুষগুলো কিন্তু একটা বড় ধরনের কিন্তু একটা চাপের মুখে পড়ছে। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তাদেরকে বিভিন্ন ধরনের প্রোডাক্টিভ অ্যাসেট ব্যয় করে তাদেরকে এই খরচ মেটাতে হচ্ছে। এরপরে যদি চাই আসার কথা যেটা, সেটা হচ্ছে আমরা কিন্তু এই চলতি অর্থ বছরে আমরা কিন্তু সরকারের দিক থেকে আমরা দেখেছি বাজেটে বেশ কিছু গুরুত্বপূর্ণ পলিসি এবং গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা রয়েছে, গুরুত্বপূর্ণ কিন্তু বরাদ্দের কথা বলা হচ্ছে। সব বিষয়ে বরাদ্দগুলো এখানে আনছি না, তবে এখানে যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ পলিসি কিন্তু রয়েছে, যেটা আমার মনে হয় একটা আশাব্যঞ্জক দিক। তবে এক্ষেত্রে আমাদের একটা বিষয় কিন্তু একটু শঙ্কার জায়গাও রয়েছে, সেই শঙ্কার জায়গাটা হচ্ছে যে এই বছর আমাদের স্বাস্থ্য খাতে বরাদ্দটা এতটা গুরুত্বপূর্ণ হওয়ার সত্ত্বেও আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে এখন পর্যন্ত, অর্থাৎ আমাদের যে ফিগারটা সেটা হচ্ছে যে জুলাই থেকে এপ্রিল পর্যন্ত যে ফিগারটা, সেটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 30% কম কিন্তু বার্ষিক উন্নয়ন কর্মসূচি যে বাস্তবায়ন, অর্থের যে বাস্তবায়ন সেটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ স্বাস্থ্য খাতে বরাদ্দ যে বিষয়টা নিয়ে বারবারই আমরা কথা বলি যে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ালেই শুধু হবে না, বরাদ্দ বাড়ানোর সাথে
সাথে সাথে যে প্রাতিষ্ঠানিক দক্ষতা সেটাও কিন্তু বাড়াতে হবে। এই প্রাতিষ্ঠানিক দক্ষতার কথা যদি আমরা বলতে চাই, সার্বিকভাবে আমরা বার্ষিক উন্নয়ন কর্মসূচির ক্ষেত্রে যে অ্যালোকেশন এবং সেটার ক্ষেত্রে বাস্তবায়নের যে হার, সেক্ষেত্রে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেক্ষেত্রে কিন্তু এক ধরনের ফারাক কিন্তু রয়ে গেছে, এবং এই ফারাকগুলো কিন্তু বর্তমানে আমাদের বর্তমান প্রেক্ষাপটে এই ফারাকটা দূর করা অসম্ভব জরুরি। কারণ করোনা ভাইরাসের কারণে বরাদ্দটা বাড়ানোর পাশাপাশি দক্ষতাটা যদি আমরা বাড়াতে না পারি, তাহলে আসলে এই স্বাস্থ্য খাত থেকে যে আমাদের যে আশা আকাঙ্ক্ষা, যেটা সে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কিন্তু আসলে প্রকৃত প্রতিফলন কিন্তু হবে না, এবং সেই বিষয়টা কিন্তু আমাদের জোরের সাথে এই বাজেটে থাকা উচিত বলে আমরা মনে করি। যে বিভিন্ন ধরনের সংস্কার কর্মসূচি এবং দক্ষতা, হ্যাঁ সার্বিকভাবে দক্ষতা বাড়ানোর বিষয়টা খুব দ্রুতই হয়তো এই পরিবর্তন করা যাবে না, কিন্তু তারপরও যেটা আমরা মনে করি যে এই বাজেট থেকে বিভিন্ন ক্ষেত্রে সংস্কার কর্মসূচিগুলোর উপরে নজর দেওয়া দরকার। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে শিক্ষা খাত। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, যখন আমরা শিক্ষা খাতের কথা বলি, গত বছর যখন এই সময় সানেম থেকে আমরা বাজেট আলোচনায় গিয়েছিলাম, তখন কিন্তু শিক্ষা খাতে নিয়ে আমরা যতটা গুরুত্বের সাথে বিবেচনা করেছিলাম, যতটা গুরুত্বের সাথে শিক্ষা খাতের কথা বলেছিলাম, এই বছর কিন্তু বিষয়টা আরো বেশি জরুরি হয়ে গেছে। কারণ আমাদেরকে যে বিষয়টা মনে রাখতে হবে, আমাদের কিন্তু এক বছর সময় চলে গেছে, এবং আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের ছেলেমেয়েরা কিন্তু বড় ধরনের একটা ক্ষতির মুখোমুখি হয়েছে। এবং আমরা যেটা দেখতে পেয়েছি যে অনলাইনের যে কার্যক্রম, সেই অনলাইনের কার্যক্রমে আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে দরিদ্র, আমাদের সানেমের বিভিন্ন গবেষণায় আমরা যেটা দেখতে পেয়েছি, এই গবেষণাগুলো নিয়ে আমরা বলছি না কারণ বিভিন্ন সময় আমরা এই গবেষণার ফলাফল আপনাদের সাথে শেয়ার করে থাকি, কিন্তু আমরা যেটা দেখেছি যে অনলাইন কার্যক্রমের ক্ষেত্রে যারা দরিদ্র অঞ্চলে যারা রয়েছে, দরিদ্র পরিবারের যারা রয়েছে, যারা গ্রামাঞ্চলে রয়েছে, তারা বিশেষভাবে কিন্তু পিছিয়ে রয়েছে। এবং তার ফলে যে প্রযুক্তিগত যে বিভাজন, এই প্রযুক্তিগত বিভাজনের বিভিন্ন কারণ আমরা দেখেছি, কিন্তু প্রযুক্তিগত বিভাজনটা কিন্তু একটা বড় ধরনের অর্থনীতির ক্ষেত্রেও কিন্তু একটা বড় ধরনের একটা বৈষম্য তৈরি করতে পারে, এই আশঙ্কাও কিন্তু আমাদের রয়েছে। সেদিক থেকে যদি বলি, আহ শিক্ষাক্ষেত্রে যে বাজেটটা, সেই শিক্ষাক্ষেত্রের বরাদ্দ কিন্তু এখনো কিন্তু আমরা এই 2% মধ্যে একটা রয়েছে, জিডিপির 2% মধ্যে রয়েছে, এবং দক্ষিণ এশিয়ার অ্যাভারেজের থেকে আমরা কিন্তু এখনো বেশ কিছু পিছিয়ে রয়েছে। এবং এক্ষেত্রে আমার মনে হয় বরাদ্দ বাড়ানোর বিষয়টা অসম্ভব গুরুত্বপূর্ণ, এবং এই গুরুত্বটা আসলে এই পর্যায়ে, এই গুরুত্বটাকে নিয়ে আর বেশি কিছু বলার আসলে আর স্কোপ নেই। কারণ আমরা আসলে বারবারই বলে আসছি এবং বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবিনারে বলে আসছি যে শিক্ষা খাতে বরাদ্দটা অসম্ভব গুরুত্ব পাওয়া দরকার, এবং বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীরা যখন বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হয়েছে করোনা ভাইরাসের কারণে। এরপরের কয়েকটা গ্রাফে আমরা আসলে যে জিনিসটা দেখাতে চেয়েছি সেটা হচ্ছে যে বাস্তবায়নের হারের ক্ষেত্রে, এবং আমরা যদি টেকনিক্যাল এন্ড মাদ্রাসা ডিভিশন বলুন, কিংবা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে বলুন, কিংবা প্রাথমিক এবং গণশিক্ষা কার্যক্রমের ক্ষেত্রে ডিভিশনটির কথা বলুন, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা যে জিনিসটা দেখতে পেয়েছি যে বাস্তবায়নের যে হার, সে বাস্তবায়নের হারের ক্ষেত্রে কিন্তু আমরা পুরোপুরি বাস্তবায়ন করতে পারিনি, এবং বিভিন্ন কিন্তু সমস্যা এবং বিভিন্ন কিন্তু প্রতিবন্ধকতা এখানে রয়ে গেছে। সুতরাং এই বিষয়গুলোকে মাথায় নিয়ে আমাদের দেখতে হবে শিক্ষা এবং স্বাস্থ্যে আমরা বলা যেতে পারে একই ধরনের চিত্রই কিন্তু আসলে দেখতে পাচ্ছি, যে আমরা একটা হচ্ছে যে বরাদ্দ কম, আরেকটা হচ্ছে বাস্তবায়নের হার, এবং এই দুটোকে যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের সামাজিক যে অবকাঠামো, এই সামাজিক অবকাঠামোর জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমাদের দরকার, যেটা আমাদের শুধু প্রবৃদ্ধি, শুধু স্বল্প মেয়াদে প্রবৃদ্ধি না, দীর্ঘমেয়াদে আমরা যদি ইনক্লুসিভ ডেভেলপমেন্টের কথা বলে, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের কথা বলি, তাহলে এই দুটো খাতকে নিয়ে নতুন করে ভাববা, নতুন করে সংস্কার করা অসম্ভব জরুরি বলে আমরা মনে করি, এবং এই বাজেট থেকে আমরা কিন্তু দেখতে চাই এবং আশা করছি যে এই বাজেটই পদক্ষেপ নেওয়া হবে। এরপরে যেটা আসছে, যে খাতটার কথা আমরা বলতে চাচ্ছি, এই খাতটা নিয়ে আমরা বহুবার আলোচনা করেছি, সেটা হচ্ছে সামাজিক নিরাপত্তা খাত। এবং আমার মনে হয় এখানে তর্কের অবকাশ নেই যে কেন সামাজিক নিরাপত্তা খাতকে নিয়ে আমরা এই বছর এত বেশি গুরুত্বের সাথে বিবেচনা করছি। সানেমের জরিপে আমরা দেখেছি, এই জরিপটা নিয়ে বিভিন্ন সময় আমরা আলোচনা করেছি যে
নতুন করে অনেকে কিন্তু দরিদ্র সীমার নিচে চলে গেছেন। নতুন করে অনেকে দরিদ্র সীমার নিচে চলে যাওয়ার পরও আমরা কিন্তু দেখেছি যে চলতি অর্থ বছরের যে বাজেট, সেখানে কিন্তু এই নতুন দরিদ্রদের জন্য সেভাবে কিন্তু কোনো কর্মসূচি আমরা দেখতে পাইনি। আমরা আশা করব যে এই ৩রা জুন যে বাজেট ঘোষণা করা হবে, সেখানে নতুন দরিদ্রদেরকে চিন্তা করে মাথায় রেখে আরো বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে। আমরা যদি ৪২% দারিদ্রতার হারে যে হিসাবটা আমরা একসময় করেছিলাম, যে হিসাবটা আমাদের আমাদের বিভিন্ন গবেষণায় আমরা পেয়েছি, সেটাকে আমরা যদি মাথায় রাখি, তাহলে সরকারের আসলে প্রতি মাসে এই মানুষগুলোকে দারিদ্র্য সীমার ওপরে তুলে নিয়ে আসতে গেলে ৫,১৩২ কোটি টাকা সংখ্যক একটা টাকা দরকার। এবং সামাজিক নিরাপত্তা খাতে যখন আমরা বাজেট নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো, অর্থাৎ যেটা ১.৯% গড় মাসিক জিডিপি কে যদি ১২ দিয়ে ভাগ করি, মাসিক জিডিপি যে সমপরিমাণ একটা অর্থ, এবং সেই অর্থটাকে নিয়ে আমরা যদি চিন্তা করি, এই বিষয়টাকেও আমরা একটু মাথায় রাখতে পারি যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে আমরা যদি যেসব মানুষ দরিদ্র সীমার নিচে চলে গেছেন তাদেরকে যদি আমরা দরিদ্র সীমার ওপরে নিয়ে আসতে চাই, তাহলে আমাদের কি ধরনের অর্থায়ন লাগবে, এই ধরনের হিসেবগুলো, এই ধরনের সংখ্যাগুলো মাথায় রাখলে আমাদের হয়তো সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিভিন্ন যে প্রোগ্রামগুলো, সেগুলো নেওয়াটা সহজ হবে। এখন যদি আমরা দেখি যে সেফটি নেট প্রোগ্রামের যে বাজেটের যে ধারা, সেই ধারার ক্ষেত্রে আমরা আবার যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে সেফটি নেট প্রোগ্রামের যে প্রপোজড বাজেট, সেটা কিন্তু ৫.৭% আমরা দেখতে পাচ্ছি যে উন্নয়ন বাজেট। সেটা কিন্তু একটা বিষয়, এখানে একটা প্রশ্ন চলে আসে। অবশ্যই আমি বলবো যে আমাদের এই চলতি অর্থ বছরের বাজেটে কিন্তু বড় ধরনের কিন্তু কার্যক্রমে কিন্তু একটা এক্সপ্যানশন আমরা দেখেছি। তারপর একটা প্রশ্ন চলে আসে যে আমাদের যে চাহিদা, সেই চাহিদার তুলনায় এটা কি আসলেই চাহিদার সাথে সংশ্লিষ্ট কিনা। আসলে আরো বড় ধরনের কিন্তু এক্সপ্যানশন দরকার রয়েছে। কেন দরকার রয়েছে তার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, আমরা যদি দেখি যে সামাজিক নিরাপত্তা খাতে পেনশন, ইন্টারেস্ট রেট এবং সঞ্চয়পত্রের সুদ, ইন্টারেস্ট রেট, পেনশন এবং যে শিক্ষা খাতে যে বৃত্তি, তাহলে আমরা কিন্তু দেখবো যে তিনটাকে যদি আমরা নিয়ে আমরা বিবেচনা করি, তাহলে আমরা দেখবো ১৭% মতো মোটামুটি ভাবে সামাজিক নিরাপত্তা খাতের যে বাজেট। কিন্তু এই তিনটাকে যদি বাদ দিই, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ১১% নেমে যাচ্ছে। সুতরাং এই বিষয়টা কিন্তু আসলে অসম্ভব জরুরি যে এই তিনটি কম্পোনেন্টকে আমি খাটো করে দেখছি না, কিন্তু এটা একটু আমাদের মধ্যে নতুন করে ভাববার দরকার রয়েছে যে এই তিনটি কম্পোনেন্টকে নিয়ে কি আমরা আসলে সার্বিকভাবে বাজেটটাকে নিয়ে কথা বলবো কিনা, নাকি এই তিনটি কম্পোনেন্টের পাশাপাশি নতুন করে এই তিনটি কম্পোনেন্টকে বা এই ধরনের একেবারে মূলধারার সামাজিক নিরাপত্তা খাতের বাইরে যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলো নিয়ে আমরা আলাদাভাবে একটু বিবেচনা করবো কিনা, সেই বিষয়ে আমার মনে হয় এই বাজেটে একটু চিন্তা করা যেতে পারে। সার্বিকভাবে খুব দ্রুত যদি একটু বলি যে আমরা একটু দেখেছি যে আমাদের গুরুত্বপূর্ণ কয়েকটা প্রোগ্রাম যেগুলো রয়েছে, সেগুলোকে আমরা জাতীয় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আলোকে আমরা দেখেছি, এবং সেখানে আমরা যেটা দেখেছি জাতীয় সামাজিক নিরাপত্তা কর্মসূচি যেটি রয়েছে সেটা কিন্তু অসম্ভব গুরুত্বপূর্ণ একটি সরকারি দলিল। এবং আমরা যেটা খুব জোরের সাথে বলতে চাচ্ছি যে আমরা যেটা চাইছি সেটা হচ্ছে যে বর্তমানে সামাজিক নিরাপত্তা কর্মসূচি যেটি রয়েছে, সেটাকে আমরা যদি এই জাতীয় সামাজিক নিরাপত্তা কর্মসূচির যে দলিলটি রয়েছে সেটার আলোকে যদি নতুন করে ঢেলে সাজানো যায়, তাহলে কিন্তু আমাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির বলয়টা যেমন বাড়বে, তেমনি যে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে মাথাপিছু যে বরাদ্দটা, সেই মাথাপিছু বরাদ্দ বাড়ানোর মাধ্যমে সার্বিকভাবে মানুষকে কিন্তু আমরা কিছুটা সফলতার মধ্যে আমরা নিয়ে আসতে পারবো। এবং সেক্ষেত্রে আমরা যদি বলি কয়েকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেমন স্কুল স্টাইপেন্ড প্রোগ্রাম গুলোর ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের একটা অ্যালোকেশন বাড়ানোর বিষয়ে কিছু প্রপোজাল রয়েছে জাতীয় সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে, সেটার কথা চিন্তা করা যেতে পারে। যারা প্রতিবন্ধী রয়েছে, প্রতিবন্ধীদের জন্য ভাতা, সেখানে একটা বড় ধরনের বরাদ্দ বাড়ানোর কথা বলা হয়েছে। স্কুল মিল প্রোগ্রামটা, যেটা কিন্তু ঝরে পড়া রোধ করতে একটা বড় ধরনের ভূমিকা রাখতে পারে, সেটার বিষয়ে কিন্তু পাইলটিং পর্যায়ে এখনো রয়েছে, এখনো কিন্তু একটা ব্যাপকভাবে এটার বাস্তবায়ন আমরা দেখিনি। এই বিষয়গুলোকে কিন্তু, এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইনফ্লেশন অ্যাডজাস্টেড, অর্থাৎ মূল্যস্ফীতিটাকে অ্যাডজাস্ট করে জাতীয় সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বলা হয়েছে
বিভিন্ন কর্মসূচিগুলোকে চিন্তা করতে। সুতরাং এই বিষয়গুলোকে চিন্তা করে নতুন দরিদ্রদেরকে নিয়ে মাথা পিছু যে বরাদ্দটা সেটাকে বাড়িয়ে আমরা আসলে চিন্তা করতে পারি। এবং আরেকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে শহর দারিদ্র্য, এবং শহর দারিদ্র্যদের জন্য আমরা যদি দেখি শহরমুখী দারিদ্র্য যেটা আমরা এই করোনা ভাইরাসের কারণে ভীষণভাবেই বেড়েছে, আমরা দেখি যে মাত্র সামাজিক নিরাপত্তা কর্মসূচির যে বাজেট তার মাত্র 2%-এরও কম আসলে শহরের দরিদ্রদের জন্য অ্যালোকেটেড রয়েছে, যেখানে আমরা দেখছি যে আমাদের হিসেবে কোভিড-19 এর কারণে শহর অঞ্চলে যারা রয়েছে নতুন করে অনেকে কিন্তু দরিদ্র সীমার নিচে চলে গেছে। সুতরাং শহরের দরিদ্রদের জন্য কি চিন্তা করে নতুন করে ভাববার দরকার আছে। আমি খুব বেশি সময় নিব না। আমরা যদি এগ্রিকালচারের কথা বলি তখন একটা প্রশ্ন কিন্তু অনেকে করতে পারেন, সেটা হচ্ছে যে আসলে কি আমাদের কৃষিখাত খুব ক্ষতিগ্রস্ত হয়েছে? না, কৃষিখাতকে যদি আমরা সেভাবে চিন্তা করি, কৃষিখাতের গুরুত্ব একেবারেই ভিন্ন। কারণ আমরা যখন আমাদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কথা চিন্তা করি, আমরা যখন আমাদের খাদ্য নিরাপত্তার কথা চিন্তা করি, তখন কৃষিখাতের গুরুত্বকে নিয়ে কিন্তু আর কোনো দ্বিরুক্তি করার কোনো অবকাশ নেই। সুতরাং আমি বলবো যে প্রতি বছরের বিশেষ ধরনের গুরুত্ব রাখার দরকার রয়েছে। আমরা যদি দেখি যে সরকার চলতি অর্থ বছরের বাজেটে বেশ কিছু পদক্ষেপ রয়েছে, সেই পদক্ষেপগুলোর মধ্যে একটা বিষয় আমরা একটু গুরুত্বের সাথে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক যে পুনঃ অর্থায়ন যে স্কিম চালু করেছে এই বিশেষ করে কোভিড এর কনটেক্সটকে চিন্তা করে, সেটা কিন্তু আমরা দেখি যে 70% 3বার কিন্তু এই রিফিন্যান্সিং স্কিমের টাইম ফ্রেমটা কিন্তু পরিবর্তন করার পরও আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে 70%-এর মতো আসলে এগ্রিকালচার রিফাইন্যান্সিং স্কিমটা ডিসবার্সড হয়েছে। সুতরাং যাদের আসলে দরকার তাদের কাছে পৌঁছানোর বিষয়ে কিন্তু এখনো কিন্তু একটা বড় ধরনের ফারাক কিন্তু রয়েছে। এখন এই 4টি খাত নিয়ে কথাবার্তা বলার পরে আমি এই কথাটা আগেই বলেছি যে 4টি খাত নিয়ে বলছি, তার অর্থ কিন্তু এই না যে অন্য খাতগুলো গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আমরা বলতে চাচ্ছি এই 4টি খাতকে আমরা বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করা দরকার। আর এই খাতগুলো যখন কথা বলছি তখন কিন্তু একটা কথা বারবারই চলে আসবে, এটা নিয়ে আমি খুব বেশি আলোচনায় যেতে চাচ্ছি না, সেটা হচ্ছে আমাদের যে প্রণোদনা প্যাকেজ। সরকারকে আমরা ধন্যবাদ জানাই যে প্রণোদনা প্যাকেজ একটা বড় ধরনের প্রণোদনা প্যাকেজের ঘোষণা করা হয়েছে। তবে এক্ষেত্রে যে বিষয় আমার মনে হয় এই বাজেট থেকেই চিন্তা করা উচিত যে এই স্টিমুলাস প্যাকেজগুলোর যে ইমপ্লিমেন্টেশন বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু আমরা এখনো যেটা দেখতে পাচ্ছি এটা আমাদের বিভিন্ন গবেষণায় যেমন আমরা দেখেছি, আমরা বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া তথ্যতেও আমরা যেটা দেখেছি যে বড় যারা রয়েছে তারা কিন্তু এই প্রণোদনা প্যাকেজের সুবিধাগুলো পেলেও যারা সিএসএমই গুলো রয়েছে, যারা ক্ষুদ্র ক্ষুদ্র সেবা কার্যক্রমে যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি এখনো কিন্তু একটা বড় ধরনের ফারাক কিন্তু রয়ে গেছে। এবং বাস্তবায়নের ক্ষেত্রে এই সমস্যাগুলো অর্থাৎ যাদের দরকার তাদের মধ্যে কারা কারা পায়নি এবং কেন পায়নি এই জিনিসগুলোকে চিহ্নিত করে এই সমস্যাগুলোর সমাধানের জন্য এই বাজেটের দিক নির্দেশনা থাকবে, সুস্পষ্ট দিক নির্দেশনা থাকবে, সেটা আমরা আশা করছি। সর্বশেষে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা আসলে আমি পুরো জিনিসটাকে যদি এখন একটু সামারাইজ করি যে আমাদের আসলে অগ্রাধিকারটা কি। আমরা সানেমে একটা শব্দ ব্যবহার করি পিআইই, দারিদ্রতা দূরীকরণ, বৈষম্য দূরীকরণ এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা। এই তিনটাকে চিন্তা করেই আমাদের এই কার্যক্রমগুলোকে এখন চিন্তা করা উচিত। কেন চিন্তা করা উচিত? তার একটা বিষয় হচ্ছে যে আমরা এটা নিয়ে আগেই গবেষণার একটা ইন্ডিভিজুয়াল একটা ওয়েবিনার হয়েছে সে কারণে বলতে চাচ্ছি না, কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে যে আমরা কিন্তু দেখেছি অনেক মানুষই মিলিয়নস অফ পিপল তারা কিন্তু আসলে তাদের যে জীবিকা হারিয়েছে, তাদেরকে অনেক কাজ পরিবর্তন করতে হয়েছে, তাদেরকে অনেক সময় দেখা যায় ব্যবসা বন্ধ হয়ে গেছে। আমরা যদি দারিদ্রতার কথা চিন্তা করি আমাদের সানেমের জরিপে আমরা দেখেছি যে দারিদ্র অনেকেই নতুন করে দরিদ্র হয়ে গেছেন। আমরা যদি বৈষম্যের কথা বলি আমাদের হিসাবে আমরা যেটা দেখেছি বৈষম্য কিন্তু বিভিন্ন ধরনের সংখ্যা দিয়ে আমরা বৈষম্যকে হিসাব করি। একটা সংখ্যা হচ্ছে যে সবচাইতে ধনী 5% এবং সবচাইতে দরিদ্র 20%-এর মধ্যে যে রেশিওটা, সেই রেশিওটাকে যদি আমরা দেখি সেটা কিন্তু বেড়ে গেছে। তার মানে হচ্ছে ধনীদের হাতে যে অর্থ সে অর্থটা বেশি সঞ্চিত হয়েছে। সুতরাং এই দারিদ্রতা দূরীকরণ, বৈষম্য নিরসন এবং কর্মসংস্থান তৈরি, এই তিনটাকে মাথায় রেখে আসলে আমাদের অগ্রাধিকার চিন্তা করতে হবে। সেটা আমাদের অর্থায়নের ক্ষেত্রে যেরকম, সেটা আমাদের রাজস্ব আহরণের ক্ষেত্রে যেমন জরুরি, সেরকম ভাবে আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য একইভাবে।
এখন আমি একটু সুপারিশে চলে যাচ্ছি। সুপারিশে বলার সময় আমি একটা জিনিস বলতে চাচ্ছি, আমরা জাস্ট 3টা স্লাইডে কিছু সুপারিশের কথা বলেছি, কিন্তু সুপারিশ নিয়ে আসলে অনেক বিষয়, অনেক আলোচনা আমরা কিন্তু সানেমের আলাদা আলাদা ওয়েবিনার গুলোতে করে এসেছি। সেই কারণে অনেক কিছু রিপিটেশন হবে বলে আমরা বলছি না, কিন্তু আপনাদের যদি প্রশ্ন থাকে আমরা অবশ্যই উত্তর দিতে পারি। খুব দ্রুত যদি বলি তাহলে একটা বিষয় হচ্ছে যে আমরা যদি সেই পিআইই অর্থাৎ দরিদ্রতা দূরীকরণ, বৈষম্য নিরসন এবং কর্মসংস্থানের দিকে চিন্তা করি, তাহলে সেই মূল লক্ষ্যকে আমাদের সামনে রেখে, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে আমাদের স্বাস্থ্য এবং শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো এবং স্বাস্থ্য এবং শিক্ষা খাতে বরাদ্দের ক্ষেত্রে দক্ষতা এবং বাস্তবায়নের দক্ষতা বাড়ানো, এটাকে আমরা সবচাইতে আগে রাখতে চাচ্ছি। এর পাশাপাশি যেটা দরকার, বিভিন্ন সময় বলে এসেছি, সেটা হচ্ছে যে পরিবীক্ষণ এবং মূল্যায়ন, অর্থাৎ বাজেটের অর্থ ব্যবহারের ক্ষেত্রে পরিবীক্ষণ এবং মূল্যায়ন এবং যে ইনসেন্টিভ প্যাকেজ বা প্রণোদনা প্যাকেজ গুলোর কথা ঘোষণা করা হয়েছে, সেই প্রণোদনা প্যাকেজের ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের মনিটরিং ব্যবস্থাগুলো, অর্থাৎ কোয়ার্টারলি বেসিস একটা মনিটরিং হতে পারে, একটা পরিবীক্ষণ হতে পারে যে কি কি ক্ষেত্রে অর্থ ছাড় হয়েছে, কোন কোন ক্ষেত্রে অর্থ ছাড় হয়েছে, কোন কোন ক্ষেত্রে অর্থ ছাড় হয়নি, কেন হয়নি, কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে, এই বিষয়গুলো চিন্তা করার দরকার রয়েছে। আগে যেটা বলেছি সেটা হচ্ছে রাজস্ব আহরণের ক্ষেত্রে, সেটা নিয়ে কিন্তু আসলে অনেক আলোচনা করা যায়, কিন্তু এবং এই বর্তমান প্রেক্ষিতে আসলে খুব বড় ধরনের পরিবর্তন হয়তো আমরা রাজস্ব আহরণের ক্ষেত্রে, কারণ ব্যবসাগুলো ভালো করছে না খুব একটা, সেই কারণে আমরা হয়তো খুব বড় আলোচনার হয়তো আশা করছি না। তবে আমরা যেটা আশা করব সেটা হচ্ছে ট্যাক্স, আমাদের রাজস্ব এবং জিডিপির যে রেশিওটা, সেই রেশিওটাকে যদি আমরা একটু চিন্তা করি, তাহলে সেটাকে কিন্তু বাড়ানোটা জরুরি, এবং সেই বাড়ানোটা, সেইটা বৃদ্ধি করবার জন্য যেটা অসম্ভব জরুরি, সেটা হচ্ছে আয়করের যে পরিধি, ট্যাক্স জালটাকে বাড়ানোর ক্ষেত্রে যে সংস্কার, সেই সংস্কারটা জরুরি। ব্যাক রিফর্মের ক্ষেত্রে, মূসকের রিফর্মের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ডিসকাশন কিন্তু চলে এসছে। সেই ডিসকাশন গুলো আমার মনে হয় যে করোনার কারণে কিছুটা শ্লথ গতি পেয়েছে, তবে আমার মনে হয় যে এই বাজেট থেকে একটু চিন্তা করবার দরকার রয়েছে যে কিভাবে বৈষম্যটাকে দূর করবার জন্য এবং গুরুত্বপূর্ণ খাতের অর্থায়নের জন্য কিভাবে আমরা আয়করের আওতাটাকে বাড়ানোটাকে আমরা সবচেয়ে জরুরি মনে করছি। আওতা বাড়ানোর মাধ্যমে কিভাবে আমরা এই সংস্কারগুলো চালাতে পারি, আনতে পারি। এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে একটা সামাজিক নিরাপত্তা খাতের জন্য একটা ডিজিটাল ডাটাবেস তৈরি করার দরকার রয়েছে, এবং আরো যেটা খুব দরকার রয়েছে সেটা হচ্ছে জাতীয় সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে যারা নতুন দরিদ্র রয়েছে, নতুন করে দরিদ্র রয়েছে, যারা শহরে দরিদ্র রয়েছে, তাদেরকে আওতায় এনে মাথা পিছু যে বরাদ্দটা, সেটা বাড়ানোর দরকার রয়েছে। তবে আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি শুধুমাত্র বরাদ্দের কথা চিন্তা করলে হবে না, মধ্যম মেয়াদে আমাদের যেটা চিন্তা করতে হবে, সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে কর্মসংস্থান, অর্থাৎ খুব স্মল স্কেল ক্রেডিটের মাধ্যমে, ট্রেনিং এর মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা, সেটা অসম্ভব জরুরি। এবং এর পাশাপাশি যেটা জরুরি সেটা হচ্ছে যে যারা আসলে, যাদের দরকার ছিল কিন্তু বরাদ্দটা তারা যেভাবে পায়নি, অর্থাৎ সিএসএমই যারা রয়েছে অন্তর্ভুক্ত করবার জন্য কিভাবে অন্তর্ভুক্ত করা যেতে পারে এবং কিভাবে এই সমস্যাগুলো সমাধান করা যেতে পারে, এটা নিয়ে আমরা অন্য সময় বাজেটে বলেছি, সে বিষয় নিয়ে আমরা বলতে চাচ্ছি না, আমরা প্রশ্ন উত্তরে আলোচনায় যেতে পারি। আরেকটা বিষয় যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে স্বাস্থ্য খাতের যে বাজেট, স্বাস্থ্য খাতের বাজেটের মধ্যে টিকাদান কর্মসূচির বিষয়টি যেমন জরুরি, স্বাস্থ্য খাতে যারা স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন তাদের দক্ষতা বৃদ্ধির জন্য বরাদ্দ থাকাটা, তাদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রভিশন থাকাটা দরকার। কোভিড সংক্রান্ত গবেষণা, কোভিড সংক্রান্ত বিভিন্ন যে অবকাঠামোর উন্নয়ন, অর্থাৎ সেটা অক্সিজেনের সাপ্লাই থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে ইনফ্রাস্ট্রাকচারটা দরকার আছে, সেগুলোর জন্য কিন্তু আলাদাভাবে সুনির্দিষ্ট কিন্তু বরাদ্দ থাকার দরকার রয়েছে। আমাদের যারা রয়েছেন, আমাদের বিভিন্ন অভিবাসী যারা রয়েছে, সেই অভিবাসীদের জন্য বাজেটে আলাদা, তার যারা ফেরত চলে এসেছেন, যারা যেতে পারছেন না, তাদের জন্য, তাদেরকে নতুন ভাবে এই ডোমেস্টিক লেবার মার্কেটে কিভাবে ইনকর্পোরেট করা যায় সেই বিষয়ে কিন্তু সুনির্দিষ্ট দিক নির্দেশনা দরকার রয়েছে, বরাদ্দের দরকার রয়েছে। চলতি অর্থ বছরেও আমরা দেখেছি বিভিন্ন ধরনের কর্মসূচি, আমরা আশা করব এই ৩রা জুন যে অর্থ বছরে যে কর্মসূচি থাকবে, সেই কর্মসূচিগুলোর মধ্যেও যাতে, এবং বরাদ্দের মধ্যেও যাতে আমাদের অভিবাসী যারা শ্রমিকরা রয়েছে তাদের বিষয়গুলো, তাদের চাওয়া পাওয়া গুলো যেন সুস্পষ্টভাবে, সুনির্দিষ্টভাবে যাতে প্রতিফলিত হয়। আর শেষ করবো আমি যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে
আমরা সানিমে আমরা যারা রয়েছে, আমরা শিক্ষক রয়েছে, আমাদের সাথে আমাদের ছাত্রছাত্রীরা রয়েছে, এবং আমি বিশেষ করে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে শিক্ষা খাতে যে প্রযুক্তিগত যে ব্যবধান রয়েছে, যেটা আসলে ধনী দরিদ্রের মধ্যে, শহর এবং গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে যে ব্যবধানটা তৈরি করেছে, সেটাকে দূর করবার জন্য সুনির্দিষ্ট বরাদ্দ অসম্ভব জরুরি। এবং ছাত্রছাত্রীরা, আমাদের ছেলেমেয়েরা যে ক্ষতিগ্রস্ত হয়েছে যে এই করোনা ভাইরাসের কারণে, সেগুলোকে দূর করবার জন্য যতটা কমানো যায় সেটার জন্য কিন্তু বিভিন্ন ধরনের ডিভাইসের ব্যবস্থা করা, বিভিন্ন ধরনের সস্তায় সুলভে ইন্টারনেট ফ্যাসিলিটিস ব্যবস্থা করা, এবং সেটার জন্য ট্যাক্স এবং ভ্যাট রিফর্মের জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়ার দরকার হচ্ছে সেগুলোকে নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করা, এবং সেগুলোর জন্য সুনির্দিষ্ট এবং অত্যন্ত দ্রুত পদক্ষেপ না, এটা অসম্ভব জরুরি হয়ে দাঁড়িয়েছে। এবং আমরা আশা করব এবছরের বাজেটে, এই আগামী বছরে যে বাজেটটা ঘোষণা করা হবে ৩রা জুন, সেই বাজেটে এর প্রতিফলন দেখতে পারবো, সেই আশা করে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ডক্টর বিদিশা, সালামের পক্ষ থেকে প্রেজেন্টেশনটা তুলে ধরার জন্য। এবং আপনারা সবাই অন্তত এটুকু বুঝতে পেরেছেন যেটা খুব চেষ্টা করা হয়েছে, যেটা কম্প্রিহেন্সিভ একটা প্রেজেন্টেশন, যে মোটামুটি মেজর যে ইস্যুস গুলো আছে সেগুলোকে কভার করে। আমি আমার একটু সময় নিব, যে সেটা হচ্ছে কয়েকটা বিষয়কে একটু একটু ফোকাস করে আলোচনা করার জন্য, এবং যে আলোচনাগুলো হয়েছে সেটাকে হয়তো কমপ্লিমেন্ট করা, অথবা কিছু কিছু জায়গা একটু একটু রিএমফাসাইজ করা। বেসিক্যালি আজকে আমাদের এই প্রোগ্রামটার টাইটেলটাই হচ্ছে যে বাস্তবতা এবং প্রত্যাশা। এখন আমি যেটা শুরুতেই বলেছিলাম যে এবারের বাজেটটা হচ্ছে করোনাকালীন সময় দ্বিতীয় বাজেট, সুতরাং প্রত্যাশাটা কি সেটা আমি শুরুতে বলি যে আমরা খুব এক্সট্রা অর্ডিনারি কিছু প্রত্যাশা করছে কিনা, এবং অতীতের যে বাজেটের যে অভিজ্ঞতা থেকে, এমনকি নর্মাল সময়েও, স্বাভাবিক সময়েও যে বাজেট, তার থেকে একটা এরকম একটা করোনাকালীন সময়ে আমরা খুব বড় ধরনের প্রত্যাশা আছে কিনা। আমার বাস্তব অভিজ্ঞতা যেটা বলে যে আসলে খুব বড় ধরনের আমাদের প্রত্যাশা নেই। আমরা যেগুলো চাই সেগুলো হচ্ছে যে কিছু করোনাকালীন সময়ে যেগুলো আমাদের জন্য আর্জেন্ট, যেগুলো সেই বিষয়গুলোকে যেন অ্যাড্রেস করা হয় অন্তত, সেটা হচ্ছে আমার কাছে সেই জায়গাটা আমি মনে হয় প্রত্যাশাটাকে একটু টোন ডাউন করে নিতে চাই। যে খুব বড় ধরনের প্রত্যাশা যে অনেক কিছু চাই এখানে হোক, সেটা আসলে বাস্তবতাও না, এবং এটা রাতারাতি হবেও না বাংলাদেশের কনটেক্সটে। কিন্তু যে জিনিসটা আমার কাছে মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ, যেটা আমার কাছে প্রত্যাশার মধ্যে একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে যে বাজেটের মধ্যে শুরুতে মাননীয় অর্থমন্ত্রী যখন উনি বাজেট বক্তৃতা দিবেন, এবং সেখানে যেন বর্তমান বাস্তবতাকে সঠিকভাবে স্বীকার করে নেওয়া হয়, সেই জায়গাটা একটা বড় প্রত্যাশা থাকবে। কারণ এটা ঠিক যে আমরা যদি বর্তমান বাস্তবতা, যেটা আমরা আমাদের প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি, যেমন কোভিড সিচুয়েশন, আমরা একের পর এক ওয়েভ দেখছি, সিচুয়েশন এটা কিভাবে কন্ট্রোল হবে সেগুলো নিয়ে নানা ধরনের অনিশ্চয়তা আছে। ভ্যাকসিনের ব্যাপারটা নিয়ে আমরা দেখছি যে সমস্যা আছে, এবং নানা ধরনের রেস্ট্রিকশন, লকডাউন, আমাদের ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট, বর্ডার এরিয়া ডিস্ট্রিক্টগুলোতে লকডাউন, এটা সবকিছু নিয়ে। সো একটা কোভিড সিচুয়েশন, কোভিড ম্যানেজমেন্ট, এই জায়গাটা আমার কাছে মনে হয় বাজেটে একটা সুস্পষ্টভাবে থাকার ব্যাপার। অর্থনীতি যে ইম্প্যাক্টটা হয়েছে, এবং এবং সেই ইম্প্যাক্টের কতগুলো দিক আমরা তুলে ধরার চেষ্টা করেছি, দারিদ্র্য, আয়, এবং পরিবারগুলোর ব্যয়ের ক্ষেত্রে, শ্রমবাজারে, অসাম্যের ক্ষেত্রে, এবং স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে যে বিষয়গুলো আমরা দেখছি বড় বড় কনসার্ন। এমনকি আমরা একটা জেন্ডার ইম্প্যাক্টও দেখছি, যে এই যে ঘটনাগুলো ঘটছে অর্থনীতিতে, বড় ধরনের ক্ষতি হয়েছে বিভিন্ন খাতে, এবং কর্মসংস্থান হারিয়েছে অনেকে, শ্রমবাজারে বড় ধরনের ডিসরাপশন হয়েছে। এগুলো কিন্তু একটা জেন্ডার ইম্প্যাক্টও আছে। অর্থাৎ এটা কোনোভাবে মনে করার কোনো কারণ নেই যেখানে নারী এবং পুরুষের মধ্যে সমানভাবে ইম্প্যাক্টটা হয়েছে। এবং আমাদের অতীতের বিভিন্ন গবেষণা দেখিয়েছে যে এই ধরনের ক্রাইসিস কিন্তু আসলে নারীর উপরে বার্ডেনটা আরো বেশি আসে। তো এই সবকিছু আমাদের কাছে একটা প্রত্যাশা থাকবে যে বাজেটে ডিসকাশনে শুরুতে অন্তত এই বাস্তবতাকে একটা স্বীকৃতি দেওয়া। এটার কেন আমি বলছি, এই কারণেই বলছি যে আমাদের কিন্তু আরেকটা প্রত্যাশাও ছিল, যে গত 1 বছরের অধিক সময় যাচ্ছে এখন করোনাকালীন, সেখানে সরকারি যে যারা প্রতিষ্ঠান আছে, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, তারা যে প্রয়োজনীয় তথ্য উপাত্তগুলো তারা জোগাড় করবেন করোনার সময়। কারণ একটা জিনিস পরিষ্কার আমাদের মনে রাখা দরকার, যে যদি সঠিক তথ্য উপাত্ত না থাকে, এরকম একটা সংকটকালীন সময়ে কিভাবে সঠিক নীতি নির্ধারণ করা সম্ভব। এটা একটা বাস্তবতার জায়গাটা কিন্তু পরিষ্কারভাবে মনে রাখা দরকার। তো আনফরচুনেটলি আমরা কিন্তু সেরকম উদ্যোগ দেখিনি,
যাদের দায়িত্ব এই ধরনের তথ্যপত্রগুলো তুলে ধরার অথবা সংগ্রহ করার, তারা কিন্তু এই ধরনের তথ্যপত্রগুলো সেভাবে করেননি। সেই ক্ষেত্রে আমরা যে বেসরকারি যে আমাদের গবেষণা প্রতিষ্ঠানগুলো আছে, আমরা কিন্তু নিজেদের তাগিদে নট নট নেসেসারিলি আমরা কোনো জায়গায়, আমরা সানেমের পক্ষ থেকে খুব সুস্পষ্ট হয়ে বলতে পারি যে আমরা যে দুটো বড় সার্ভে করেছি নভেম্বর ডিসেম্বরে, একটা হাউস হোল্ড সার্ভে সারা বাংলাদেশ ব্যাপী, এবং জানুয়ারিতে আমরা একটা সার্ভে করেছি শ্রমবাজারের জন্য, সেটাও মোটামুটি বাংলাদেশ ব্যাপী। এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব যে অর্থায়নে, আমাদের নিজস্ব যে সঞ্চয় আছে সানেমের, সেখান থেকে আমরা করেছি। এবং আমি খুব ধন্যবাদ দিব আমাদের যে ছাত্রছাত্রীরা এনুমেরেটর হিসেবে কাজ করেছেন, তারাও একেবারে স্বল্প টাকা নিয়ে তারা কাজটা করেছেন। এবং আমরা এই করোনাকালীন সময় প্রায় কমপক্ষে 8টা সার্ভে করেছি। তার মধ্যে 4টা তো হচ্ছে প্রতি কোয়ার্টারলি আমরা সার্ভে করছি বিজনেস কনফিডেন্সের উপরে, এশিয়া ফাউন্ডেশনের সাথে একেবারে একটা মিনিমাম রিসোর্স নিয়ে সহযোগিতা করে। তো আমার প্রশ্নটা হচ্ছে যে এই জায়গাটায় যে আমরা ওই তাগিদটা অনুভব করি কিনা নীতি নির্ধারকরা, যে সঠিক তথ্যপাত্র তাদের টেবিলে থাকতে হবে, এবং সেক্ষেত্রে কেন সরকারি প্রতিষ্ঠান যারা এই তথ্যপত্র দিতে বাধ্য, তারা কেন দায়বদ্ধতা আছে, তারা কেন দিতে পারছেন না। এবং সেক্ষেত্রে আমরা চেষ্টা করেছি দারিদ্র্যের একটা সংখ্যা, একটা হার তুলে ধরার, শ্রমবাজারের সংকটের বিষয়গুলো তুলে ধরার, এমনকি কোভিড এর কারণে কোন কোন খাতগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের প্রত্যাশা কি। এবং আমরা যে বিজনেস কনফিডেন্স ইন্ডেক্স সার্ভে করছি প্রতি 3 মাস অন্তর অন্তর, সেখানে কিন্তু আমরা 6টা এরিয়াতে, যেমন প্রফিটেবিলিটি, ইনভেস্টমেন্ট, সেলস অথবা এক্সপোর্ট, বিজনেস কস্ট, এমপ্লয়মেন্ট, ওয়েজ, এরকম 6টা এরিয়াতে কিন্তু আমরা 500টা ফার্ম, 14টা সেক্টর থেকে কিন্তু আমরা ম্যানুফ্যাকচারিং সার্ভিস সেক্টর কিন্তু আমরা সার্ভে করে যাচ্ছি প্রতি 3 মাস অন্তর অন্তর, এবং তাদের অবস্থান আমরা বোঝার চেষ্টা করছি। এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা কিন্তু খুবই একটা উদ্বেগের বিষয়। সেটা হচ্ছে যে এই এটা আমাদের এই কোভিড এর কারণে বিভিন্ন সেক্টর তারা কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং সেখানে কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে দেখা গেছে যে, এটা আমরা হয়তো কয়েকবারই বলছি, প্রেজেন্টেশনও এসছে, যে মাইক্রো, স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ গুলো তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং এই জায়গাটা, এই যে বাস্তবতাটা, এই বাস্তবতাটা কি বাজেটে সঠিকভাবে প্রতিফলিত হবে মাননীয় অর্থমন্ত্রীর বক্তৃতায়, সেই জিনিসটা কিন্তু আমরা খুব সুস্পষ্টভাবে দেখতে চাই। এবং পাশাপাশি আমরা এটাও দেখেছি যে এই যে ক্ষতিগ্রস্তর ক্ষেত্রে যখন মাইক্রো, স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজের সবচেয়ে বেশি হয়েছে, অনেক লার্জ এন্টারপ্রাইজও হয়েছে, কিন্তু যখন রিকভারির বিষয় আসছে, তখন কিন্তু এই যে মাইক্রো, স্মল এবং মিডিয়াম, অর্থাৎ অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প অথবা বাণিজ্য প্রতিষ্ঠান, তারাই সবচেয়ে বেশি পিছিয়ে আছে, এবং তারা কিন্তু সবচেয়ে কম সাহায্য পাচ্ছে। এই যে আমরা যদি নানা ধরনের সাহায্যের কথা বলছি স্টিমুলাস প্যাকেজের আন্ডারে এবং নানা বিষয়গুলো, তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই বিষয়টাও কিন্তু খুব সুস্পষ্টভাবে আসতে হবে। কেন মাইক্রো, স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজের রিকভারিটা খুব গুরুত্বপূর্ণ। মানে এরা যদি, আমরা জানি যে বা আমাদের শ্রমবাজারের 85% উপরে হচ্ছে অনানুষ্ঠানিক খাত, এবং তাদের বিশাল অংশ কিন্তু এই অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি বাণিজ্য প্রতিষ্ঠানে তারা নিয়োজিত। সুতরাং এদের যদি রিকভারি না হয়, এবং এই প্রতিষ্ঠানগুলো অনেক ক্ষেত্রে আমাদের পুরো অর্থনীতিতে নানা জায়গায় কিন্তু সাপ্লাই চেইনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার অর্থ আমরা যে অর্থনৈতিক পুনরুদ্ধারের কথা বলছি, সেখানে কিন্তু এই অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প এবং বাণিজ্য প্রতিষ্ঠানগুলোর যদি পুনরুদ্ধার না হয়, তাহলে কিন্তু অর্থনীতির প্রকৃত পুনরুদ্ধার হবে না। তো সেই জায়গাগুলো আমাদের কাছে মনে হয় যে বাজেটে কিন্তু খুব সুস্পষ্ট হবে এই বিষয়টা আসা উচিত। আরেকটা আসা উচিত, যেটা আমি শুরুতেই বলেছি, যে আমাদের হেলথ হ্যাজার্ড যেটা, এবং সেটা ভ্যাকসিনের ব্যাপার, এবং সেই বিষয়গুলো সুস্পষ্ট ঘোষণা, কিভাবে পরিকল্পনা, কিভাবে আমরা জানি নানা রকম পরিকল্পনা হয়তো নেওয়া হয়েছিল, তো সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে নানা ধরনের ধাক্কাও দেখেছি। এবং আমরা এটাও দেখেছি যে একটা সময় যে হয়তো এক দেশ কেন্দ্রিক এক একটা পরিকল্পনা ছিল ভ্যাকসিনেশনের ক্ষেত্রে, পরে হয়তো আমরা দেখছি সেটা ডাইভার্সিফাই করা হয়েছে। কিন্তু এই উদ্যোগগুলো এবং এই বিষয়গুলো যদি অতীতের শিক্ষা থেকে, যে অতীতে যে ঘটনাগুলো হয়েছে, সেইখান থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিনগুলোতে কিভাবে আগাতে পারি, সেই বিষয়গুলো আমার কাছে মনে হয় খুব সুস্পষ্টভাবে থাকা দরকার। আমরা কিন্তু আরেকটা বিষয় দেখতে চাই, সেটা হচ্ছে যে আমাদের সার্ভে তো বারবার উঠে এসেছে যে এখন পুনরুদ্ধারের জন্য কিন্তু ব্যক্তি খাতের বিনিয়োগের যে তাদের যে গতিশীলতা খুব গুরুত্বপূর্ণ। এবং ব্যক্তি খাতে বিনিয়োগের ক্ষেত্রে আমরা দেখছি যে আমরা যদি ব্যাংকিং সেক্টরে ঋণ প্রবাহের দিকে দেখি, তাহলে কিন্তু দেখবো যে স্টিমুলাস প্যাকেজের মাধ্যমে যে ঋণ দেওয়া হচ্ছে, তার বাইরে কিন্তু খুব অতিরিক্ত ঋণ কিন্তু ব্যক্তি খাতে যাচ্ছে না। সুতরাং ব্যক্তি খাত কিন্তু আসলে এই তার যে পুনরুদ্ধারের যে প্রক্রিয়া, সেখানে তার যে বিনিয়োগ,
যদি না বাড়ে, তাহলে আমরা যে এই যে বড় বড় প্রবৃদ্ধির যে সংখ্যা শুনছি, সেগুলো আসলে বাস্তবে কিভাবে হবে? কারণ আমাদের বিনিয়োগে কিন্তু ৮০ ভাগের মতোই বিনিয়োগ কিন্তু আসলে আসে ব্যক্তি খাত থেকে। সরকারি বিনিয়োগের ওই ১৫ থেকে ২০ ভাগ বিনিয়োগ দিয়ে আসলে তো এই ৭ থেকে ৮% প্রবৃদ্ধি আনা সম্ভব না। সুতরাং এই জিনিসগুলো কিন্তু আমাদের কাছে খুব প্রশ্নর আকারে আসে, এবং তার উত্তর আমরা চাই যে আমাদের নীতি নির্ধারকরা এবং বাজেটে এই বিষয়গুলো খুব সুস্পষ্টভাবে আসবে। আমি আর দু একটা বিষয় একটু বলবো, যে আমরা দেখছি যে সামগ্রিকভাবে বৈশ্বিক অর্থনীতিতে আহ, নর্থ আমেরিকা, যেটা আমরা এবং ইউরোপ, যেটা আমাদের দুটো মেজর এক্সপোর্ট ডেস্টিনেশন, সেখানে কিন্তু তাদের বড় ধরনের রিকভারি হচ্ছে। এমনকি দুটো অঞ্চলের যে অনেক দেশ, তারা কিন্তু ঘোষণাই দিচ্ছে যে জুন জুলাই অথবা আগস্ট নাগাদ তারা করোনা থেকে মুক্ত, এই ধরনের কিছু একটা। কারণ কি? কারণ হচ্ছে তারা মাস ভ্যাকসিনেশন করেছে, তারা লার্জ স্কেলে ভ্যাকসিনেশন করেছে, বিশাল স্টিমুলাস প্যাকেজ দিয়েছে। আমরা জানি ইউএস ইকোনমিতে আনপ্রেসিডেন্টেড, এবং ইউরোপের অনেক দেশে। এবং এই দেশগুলো যখন ঘুরে দাঁড়াচ্ছে, এবং তার অর্থ হচ্ছে এই দেশগুলোতে নানা ধরনের এখন চাহিদা সৃষ্টি হবে, যেগুলো কিন্তু আমাদের রপ্তানি খাতের জন্য কিন্তু খুব খুব মানে একটা সহায়ক ভূমিকা। তো আমরা কি এই অ্যাডভান্টেজটা নিতে পারবো? আমরা কি প্রস্তুত? অর্থাৎ আমাদের দেশের যদি করোনা পরিস্থিতির যদি আমরা কন্ট্রোলে আনতে না পারি, আমাদের দেশের যদি রপ্তানি খাত এবং তার যদি তার সাথে যে সহায়ক যে দেশের যে বিভিন্ন ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, মাঝারি শিল্প এবং বাণিজ্য প্রতিষ্ঠানগুলো আছে, তারা যদি ঘুরে দাঁড়াতে না পারে, তাহলে কি উত্তর আমেরিকা এবং ইউরোপের এই ঘুরে দাঁড়ানোর এই সুযোগটাকে আমরা নিতে পারবো? এটা কিন্তু মাথায় রাখা দরকার। আমাদের প্রতিনিধি যে দেশগুলো আছে, ভিয়েতনাম এবং অন্যান্য দেশ, তারা কিন্তু আমাদের থেকে অনেক এগিয়ে আছে এই এই সুযোগগুলো নেওয়ার ক্ষেত্রে। তো এটাও আমাদের কাছে একটা প্রশ্ন আকারে আসে, এবং সেটা আরো বেশি গুরুত্ব আমাদের উপরে বিষয়টা নিয়ে আসে, যে আমাদের অর্থনীতি পুনরুদ্ধার এবং সামাজিক পুনরুদ্ধার কতটা জরুরি। এবং সেই জায়গায় আমরা সানেম থেকে গত বছর থেকে আমরা কিন্তু খুব সুস্পষ্টভাবে এই কথাটা বলে এসেছিলাম, যে আমাদের একটা পুনরুদ্ধারের পরিকল্পনা দরকার, একটা প্ল্যান দরকার, একটা কর্ম পরিকল্পনা দরকার, একটা রোড ম্যাপ দরকার। সেটা কিন্তু এখনো আমাদের কাছে সুস্পষ্ট না, এবং বাজেটে আমরা আশা করব সেই ব্যাপারে আরো কিছু সঠিক দিক নির্দেশনা। আমাদের প্রেজেন্টেশনে আমরা কিছু রিফর্মের কথা বলেছি, এবং আমরা জানি সংস্কার বাংলাদেশে বিশেষ করে কয়েকটা রিফর্ম, যে কর খাতে, ব্যাংকিং খাতে, অথবা আহ, সামাজিক যে খাতগুলো আছে, যেমন স্বাস্থ্য, শিক্ষা অথবা সামাজিক সুরক্ষা, আমরা দেখছি যে এই জায়গায় কিন্তু বছরের পর বছর কিন্তু বড় ধরনের কোনো সংস্কার হচ্ছে না। আবার এটাও ঠিক, যখন আমরা এই সংস্কারের দাবি তুলছি এই বাজেটে, এই রাতারাতি কিন্তু এই সংস্কারগুলো করা সম্ভব না। কিন্তু আমাদের পক্ষ থেকে, স্থানীয় পক্ষ থেকে যে অ্যাপিলটা আমরা করতে চাই, যে যে সংস্কার দশকেও হয়নি, কয়েক দশকেও হয়নি, তার কিছু কিন্তু এরকম একটা সংকটকালীন সময়ে করা দরকার। এবং বিশেষ করে স্বাস্থ্য খাতের যে সমস্যা, সেটা আমরা খুব একদম চোখের সামনে জাজ্বল্যমান আমাদের কাছে, যে অতিরিক্ত বরাদ্দ দিয়েও কিন্তু সেই বরাদ্দ খরচ করা যাচ্ছে না, অর্থাৎ ক্যাপাসিটি বাড়ে না। এমনকি স্বাস্থ্য খাতে যে অনিয়ম নিয়েও মিডিয়াতে যেরকম এসেছে, আমরা দেখেছি একজন সাংবাদিক নানাভাবে হেনস্থাও হয়েছেন। সবকিছু মিলিয়ে আমাদের কাছে আমাদের একটা বড় দাবি, যে স্বাস্থ্য খাত সহ অন্যান্য খাতে কিছুটা হলেও, যতটুকু সম্ভব, আমাদের এই সংস্কারের বিষয়গুলো একটা সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে। আমি শেষ করছি আর দু একটা বিষয় বলে, যে আমাদের একটা প্রত্যাশা থাকবে, যেটা আমরা আরো কয়েকটা ফোরামে আমরা বলেছি, যে প্রবৃদ্ধি অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং যেটা আমরা জানি যে প্রবৃদ্ধির বিষয়টা বারবারই আমাদের বিভিন্ন বাজেটে গত কয়েক বছরে খুব শক্তভাবে এসছে। এবং আমরা খুশি হই যে বাংলাদেশে যখন অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ে, এবং বাংলাদেশ যখন পার ক্যাপিটা ইনকামে অন্য দেশগুলোকে ছাড়িয়ে যায়, আমরা এই ব্যাপারে অবশ্যই খুশি হই। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যে প্রবৃদ্ধি যেন একটা অবসেশনে আমাদের পরিণত না হয়। অর্থাৎ প্রবৃদ্ধি কিন্তু জাদুর কাঠি নয়। প্রবৃদ্ধির ধূম্রজালে আমরা যেন আসল বিষয়গুলো ভুলে না যাই। আমাদের এই প্রেজেন্টেশনে আমরা কয়েকটি বিষয় খুব সুস্পষ্টভাবে সামনে এনেছি। দারিদ্র, কর্মসংস্থান, অসাম্য, এগুলো কিন্তু এখন খুব 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 বড় ধরনের চ্যালেঞ্জ। এবং আনপ্রেসিডেন্টেড ওয়েতে বাংলাদেশ, আমরা যেটা বলতে পারি, গত 50 বছরে আমাদের দারিদ্র হ্রাসের যে সাফল্য, সেটা কিন্তু কয়েক মাসের করোনার ধাক্কাতে কিন্তু এটা এখন একটা মানে টলমান। এমনকি আমাদের কর্মসংস্থানের ক্ষেত্রেও যে গত এক দশকে যে এক ধরনের আমরা একটা সোকল জবলেস গ্রোথ আমরা বলেছি, করোনার সময় কিন্তু এই সংকটটা আরো তীব্র হয়েছে। অসাম্য কিন্তু আমাদের নতুন নতুন অসাম্যের জায়গাগুলো সৃষ্টি হচ্ছে, ডিজিটাল ডিভাইডের কথা প্রেজেন্টেশনে খুব সুস্পষ্টভাবে বলা হয়েছে। এগুলোকে যদি আমরা সামনে না আনি, এবং আমরা যদি প্রবৃদ্ধির ওই একটা রঙিন চশমা দিয়ে দেখতে চাই একমাত্র, তাহলে কিন্তু আমরা ওই প্রবৃদ্ধির ধূম্রজালে হারিয়ে যাব। প্রবৃদ্ধি অবশ্যই গুরুত্বপূর্ণ, প্রবৃদ্ধি যদি না হয় আমাদের রিসোর্স বাড়বে না,
আমাদের অ্যালোকেশন বাড়াতে পারবো না, কিন্তু এটাই একমাত্র বিষয় না। আমার মনে হয় এটা নিয়ে 30-40 বছর আগে অর্থনীতিবিদরা খুব শক্তভাবে বলে গিয়েছিলেন। অমর্ত্য সেনের লেখা এবং অন্যান্যদের লেখা, এখানে আর এগুলো বলার আর প্রয়োজনই পড়ছে না। তো এই বিষয়টা আমরা আমরা খুব জোর দিয়ে বলতে চাই। আর আরেকটা বিষয় একটু বলতে চাই যে সামাজিক সুরক্ষা কর্মসূচির ক্ষেত্রে আমরা বড় ধরনের সমস্যা দেখছি যে লিস্টিং এ সেরকম যেটা আছে খুবই ফল্টি, এবং পুরনো যারা দরিদ্র তাদের কাছেও পৌঁছানো যাচ্ছে না। একটা মানে ওই যে লিস্ট যে তালিকা আছে তার নানা ধরনের ত্রুটির কারণে, এমনকি নতুন করে যারা দরিদ্র হয়েছেন তাদের তো কোনো তালিকাই নেই। তো সেক্ষেত্রে কি করা? সেক্ষেত্রে আমাদের, এবং আমরা দেখেছি নানা ধরনের অনিয়ম আছে সামাজিক সুরক্ষা কর্মসূচির ক্ষেত্রে, লিকেজ আছে, আমরা এক্সক্লুশন এরর আছে, ইনক্লুশন এরর আছে, নানা ধরনের সমস্যা আছে। আমাদের একটা দাবি থাকবে যে যত রকমের সামাজিক সুরক্ষা কর্মসূচি আছে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে, এগুলোকে কোঅর্ডিনেশন করার জন্য কিন্তু গত বেশ কয়েক বছর আগে থেকেই নানা ধরনের দাবি ছিল। এটাকে একটা, এখন আমরা জানি রাতারাতিটা করা যাবে না, কিন্তু একটা প্রচেষ্টা থাকা দরকার, একটা সিঙ্গেল প্ল্যাটফর্মে নিয়ে আসা দরকার যতটুকু সম্ভব। এবং যত স্টেক হোল্ডার আছে, বিশেষ করে নতুন করে যারা দরিদ্র আছে, জনপ্রতিনিধি থেকে শুরু করে এনজিওরা, ভলান্টিয়ার অর্গানাইজেশন, ব্যক্তি খাত, স্থানীয় পর্যায়ে প্রশাসন, সবাইকে ইনভলভ করে পুরনো দরিদ্র এবং নতুন দরিদ্রদের জন্য সামাজিক শিক্ষা কর্মসূচির গুলোকে বাস্তবায়ন করা দরকার, এবং অনেক ক্ষেত্রে হয়তো খুব দ্রুত কিছু তালিকা করা দরকার। তাহলে কিন্তু একটা চেক এন্ড ব্যালেন্স থাকবে। আমরা কিন্তু এই সামাজিক সুরক্ষা কর্মসূচির বাস্তবায়নের ক্ষেত্রে জনপ্রতিনিধিদের সেরকম কোনো সম্পৃক্ততা দেখছি না। তো এই জায়গাগুলো আমাদের কাছে মনে হয় খুব গুরুত্বপূর্ণ। একদম শেষ করব যে কথাটা খুব পপুলার, সেটা হচ্ছে কালো টাকা সাদা করার ব্যাপারে। আমরা মাননীয় অর্থমন্ত্রী একটা কথা শুনলাম যেটা হয়তো একটু ভেরিফাই করা দরকার আছে। উনি বলেছেন যে যতদিন কালো টাকা থাকবে ততদিন এই সুযোগ থাকবে। আমরা কি প্রশ্নটাকে এভাবে ঘুরিয়ে বলতে পারি না, যতদিন সুযোগ থাকবে ততদিন কালো টাকা থাকবে? মানে সুযোগটা দিলেই তো কালো টাকা করার একটা উৎসাহ থাকবে, এবং আমার মনে হয় যে এই সুযোগটা দিয়ে বন্ধ বন্ধ করা দরকার। কালো টাকাকে সাদা করার যে সুযোগ বিদ্যমান আছে, এটাকে আমরা মনে করি একেবারে আমাদের সংবিধান পরিপন্থী, এবং এক্ষেত্রে সৎ করদাতাদেরকে নিরুৎসাহিত করা হবে। এবং এটা একেবারেই আমরা মনে করি যে পুরো যে আমরা আমরা যে ধরনের একটা সমাজ চাই, নীতিভিত্তিক ন্যায় ভিত্তিক যে সমাজ, তার পরিপন্থী। এবং সেক্ষেত্রে কালো টাকার ব্যাপারে যে নিয়ম কানুনগুলোকে আরো শক্তিশালী করা দরকার। এটাকে প্রতিরোধ করার জন্য টাকা পাচার করার যে নানা ধরনের, আমরা জানি বাংলাদেশ থেকে প্রচুর টাকা পাচার হয়, নানা রিপোর্টে এসছে। সেই নিয়মগুলোকে যেমন একদিকে শক্তিশালী করা দরকার, যেটাকে আমি বলি নেসেসারি কন্ডিশন, এটা প্রয়োজন। তো এটাই একমাত্র নয়, যেটা করা দরকার আমাদের দেশের বিনিয়োগ পরিস্থিতি উন্নয়ন দরকার, কর কাঠামোর সংস্কার করা দরকার, ব্যাংকিং খাতের সংস্কার করা দরকার, যাতে করদাতারাও তারা উৎসাহিত হয় কর দেওয়ার ক্ষেত্রে, এবং যারা কর দিবে না তারাও যাতে পানিশড হয়। সুতরাং এই যে একটা পুরো প্রক্রিয়ার মধ্যে একটা চেক এন্ড ব্যালেন্স, রিওয়ার্ড এন্ড পানিশমেন্ট এবং নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশনকে ফুলফিল করে যদি আগানো যায়, ওরকম একটা নীতি কাঠামো তৈরি করা যায়, সেটাকে বাস্তবায়ন করা যায়, তাহলে কিন্তু কালো টাকার সমস্যাকে সমাধান করা যাবে। আদারওয়াইজ এভাবে যদি উৎসাহ দেওয়া হয়, কালো টাকার পরিমাণ আরো বাড়বে, এবং সেটা কিন্তু কোনোভাবে আমরা যেটা বলছিলাম এটা ন্যায় ভিত্তিক সমাজের জন্য সহায়ক নয়। আমি থামছি, এবং আমরা এখন এই পর্যায়ে অনুরোধ করব যে কোনো প্রশ্ন প্রশ্ন অবশ্যই চ্যাট বক্সে করতে পারেন, এবং কেউ যদি সরাসরি প্রশ্ন করতে চান অবশ্যই সুযোগ থাকবে। আমি কি একটু দেখবো যারা অলরেডি চ্যাট বক্সে প্রশ্ন করেছেন সেটা একটু দেখি, তারপরে আমি সরাসরি প্রশ্নে আসছি। একটু দেখছি, একটা প্রশ্ন দেখছি ফুয়াদ হাসানের, স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধির কথা বলা সেটা সত্যি প্রয়োজন। আমার প্রশ্ন, স্বাস্থ্য খাতে দুর্নীতি নির্মূলের পূর্বে বরাদ্দ বৃদ্ধি কতটা ফলপ্রসূ? আচ্ছা, এটা একটা প্রশ্ন। এবং এটা হচ্ছে গিনি সহগ পানামার মধ্যে কথা এসেছে আলোচনা, কিন্তু তার সমাধানের পক্ষে কিছু বলার না, বিশেষ করে ইনইকুয়ালিটি ব্যাপারটা একটা প্রশ্ন আছে। রাজস্ব আয় বাড়ানো দরকার এজেন্ডা বাজেট বাস্তবায়নের জন্য, এক্ষেত্রে কর সীমা বাড়ানোর কথা বলছি, কিন্তু কোন কোন সেক্টর কর ভিত্তিক বাড়ানো যায় সেটা বলা হয়নি। আচ্ছা, আমরা এই প্রশ্নটা আরেকটা আছে স্বাস্থ্য খাত নিয়ে, যে স্বাস্থ্য খাতের বিষয়তে ক্যাডার করা প্রয়োজন, এগুলো হয়তো আমরা মন্তব্য হিসাবে নিচ্ছি। স্বাস্থ্য অর্থনীতি বিষয়ে গ্রাজুয়েশন পাশ করা লোকবল নেওয়া যেতে পারে, তথ্যের স্বচ্ছতা এবং ব্যবস্থা অগ্রগতি, এটাকে আমরা মন্তব্য হিসেবে নিচ্ছি, এবং এটা দ্বিমত করা কিছু নেই। প্রণোদনা প্যাকেজ, একজন বলছেন জুলফিকার, যেটা হচ্ছে যে বাজেটে সাধারণ মানুষের জন্য কিছু প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা উচিত নয় কি? সাধারণ মানুষের হাতে অর্থ না থাকলে চাহিদা বাড়বে না, এতে উৎপাদন ব্যবস্থা নিম্নমুখী হবে। করোনাকালে দারিদ্র্য হার বৃদ্ধির কারণে অর্থনৈতিক স্থিতাবস্থা তৈরি হয়েছে, তাই সাধারণ মানুষের নগদ অর্থ হলে স্থিতাবস্থা ভাঙবে। এটা উনি একটা প্রশ্ন করেছেন, বিশেষ ক্যাশ ট্রান্সফারের কথা বলেছেন।
ওকে, এই পর্যন্ত যদি আমরা আসি, আমি একটু ডক্টর বিদিশাকে বলছি যে কুইকলি একটু আপনি দু একটা বিষয় রেসপন্ড করেন, তারপর যদি প্রয়োজন পড়ে আমি হয়তো অ্যাড করব। আমি ছোট্ট করে যে বিষয়টি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমার মনে হয় যে প্রশ্নটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে সেটা হচ্ছে বৈষম্য দূরীকরণের বিষয়। বৈষম্য মানে তো ফারাক। সুতরাং ফারাকটা কমানোর জন্য আমাদের যেটা করতে হবে দুটো বিষয়। একটা হচ্ছে আমাদের ট্যাক্সেশনের, যেটা বিষয়ে আমরা একটু ইঙ্গিত দিয়েছি, সেটা হচ্ছে যে আমাদের কর ব্যবস্থায় একটা বড় ধরনের সংস্কার দরকার, যাতে করে আমরা যেটা বারবার বলে থাকি সেটা হচ্ছে প্রোগ্রেসিভ ট্যাক্সেশন। প্রোগ্রেসিভ ট্যাক্সেশনের দিকে যদি আমরা যেতে পারি, কর ব্যবস্থার সংস্কারের মাধ্যমে আসলে আমাদের ওপরের দিকে যে সিলিংটা, সেই সিলিংটা কিছুটা হলে কমানো সম্ভব। এবং সেক্ষেত্রে ব্যক্তি খাতে কর এবং করের বিষয়ে আরেকটা প্রশ্ন আছে, সেক্ষেত্রে আমরা সেক্টর হিসেবে আমি না বলে, কারণ এখন আমাদের করোনার সময় আমরা কিন্তু আসলে খুব বড় ধরনের সংস্কার করে একটা ব্যাপক ধরনের কয়েকটা খাতকে আমরা ট্যাক্সের আওতায় এনে নতুন করে চিন্তা করাটা হয়তো খুব একটা বাস্তবসম্মত হবে না। যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে বারবার যেটা বলা হয় সেটা হচ্ছে ব্যক্তি খাতে কর জালের আওতাটাকে বাড়ানো। এবং কর জালের অনেকেই আমরা যারা রয়েছে, যারা কর দিচ্ছি, তাদের উপরে অনেক সময় হয়তো করের বোঝাটা চাপি, কিন্তু অনেক মানুষের রয়েছে অনেক কিছু কিন্তু করের আওতার বাইরে। সুতরাং এখানে একটা বড় রিফর্মটা, সেটা যেমন বৈষম্য কমানোর ক্ষেত্রে সহায়তা করতে পারে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই যে প্রবৃদ্ধির কথা আমরা বলছি, প্রবৃদ্ধির সুফল যদি আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি, সেটা কিন্তু আমাদের এই নিচের দিক থেকে যারা আছে তাদেরকে ওপরে উঠে আসতে সহায়তা করবে। সেটা করার জন্য একটা বিষয় হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কর্মসংস্থান তৈরি। আমরা যদি কর্মসংস্থান তৈরি করতে পারি এবং শোভন কাজ তৈরি করতে পারি, তাহলে কিন্তু এই যে অর্থের যে সুসম্পন্ন যে বন্টনটা, সেই বন্টনটা করা সম্ভব হবে। এবং এর পাশাপাশি যেটা দরকার, সেটার জন্য আবার যেটা জরুরি, সেটা হচ্ছে শিক্ষার ক্ষেত্রে যে বিভাজনগুলো রয়েছে, সেই বিভাজনগুলো যদি আমরা দূর করতে পারি, সবার কাছে যদি শিক্ষাটা পৌঁছে দিতে পারি, তাহলে সঠিক কর্মসংস্থানের মাধ্যমে মানুষের আসলে এই যে ধনী দরিদ্রের মধ্যে ব্যবধান, এই ব্যবধানটাকে কিন্তু কমানো সম্ভব হবে। আরেকটা খুব দ্রুত বিষয় যদি বলি, সেটা হচ্ছে বলা হয়েছে যে আহ এক ধরনের বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে বিভিন্ন খাতগুলোতে মানুষের হাতে ক্যাশ ট্রান্সফারের বিষয়টা। এখানে আমি একটা ছোট্ট পয়েন্ট বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের চাহিদার সংকটের আসলে দুটো কারণ। একটা হচ্ছে হাতে টাকা না থাকার বিষয়টা যেমন রয়েছে, আবার একটা বিষয় কিন্তু রয়েছে যে মানুষের মধ্যে কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা দেখব যে এই ধরনের বিভিন্ন সংক্রমণের হার যদি ঊর্ধ্বগামী থাকে, সংক্রমণ যদি নিয়ন্ত্রণ করা না যায়, তখনও কিন্তু সেটাও কিন্তু আমাদের সার্বিকভাবে আমাদের কর্মতৎপরতাকে ব্যাহত করবে। এবং সেক্ষেত্রেও সেটাও কিন্তু জরুরি আমাদের, যদি আমাদের চাহিদার সংকটটাকে কাটিয়ে উঠতে চাই। সুতরাং একটা হচ্ছে সংক্রমণটাকে নিয়ন্ত্রণ করা, আর দ্বিতীয় হচ্ছে মানুষের হাতে টাকার কথা যদি বলা হয়, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন উপায়ে প্রণোদনা প্যাকেজ বলুন বা কর্মসংস্থান সৃষ্টির বলুন, এর মাধ্যমে কিন্তু হাতে টাকা দেওয়ার বিভিন্ন ইনিশিয়েটিভ কিন্তু আছে। তবে আপনি যেটা বলেছেন ওয়েল টেকেন, যে হ্যাঁ, আমরা যদি এই জিনিসটাকে আরো পুরো মানে ফুড ট্রান্সফার হিসেবে চিন্তা না করে আরো যদি ক্যাশ ট্রান্সফার হিসেবে চিন্তা করি, সেটাও কিন্তু একটা উপায় হতে পারে। এবং সেই বিষয় নিয়ে আমার মনে হয় বিভিন্ন আলোচনা হতে পারে এবং সেই বিষয় নিয়ে কিন্তু জোর দেওয়া যেতে পারে। আমার মনে হয় এরপরে আপনি সেলিম ভাই কথা বলতে পারেন। অনেক ধন্যবাদ। আমরা একটু জার্নালিস্টদের যারা আজকে মিডিয়া থেকে যারা আছেন তাদের কাছ থেকে কয়েকটা প্রশ্ন একটু নেই। আমি একটু হাত দেখছি জাহিদুল ইসলাম, আর যদি কেউ আর যমুনা টিভি থেকে আলমগীরও আছে। তো প্রথমে আমি একটু জাহিদকে দিচ্ছি। কামরুল সাহেব, আপনার কাছ থেকে একটু পরে নিচ্ছি আমি। ডেফিনেটলি আপনি হ্যান্ড রেজ করেছেন, এই দুজনের কাছ থেকে নিয়ে দেন আপনার কাছে যাব। তো প্রথমে একটু জাহিদুলের কাছে যাচ্ছি। জাহিদুল, একটু আনমিউট করে বলতে হবে। আসসালামু আলাইকুম স্যার। জি আমার জাহিদুল। প্রশ্নটা বিদিশা ম্যাডামের কাছে। এখানে একটা চাহিদার কথা দেখানো হয়েছে যে আমাদের প্রতি মাসে হলো সামাজিক নিরাপত্তায় বাড়তি 5,132 কোটি টাকা দরকার। এখানে পভার্টি রেটটা দেখানো হয়েছে যে 42%, যেটা আগে 21%-র মতো ছিল। মানে অলমোস্ট পভার্টি রেট হলো ডবল হয়ে গেছে। কিন্তু আমার মনে হয় যে এই যে পভার্টি রেটটা 42%, এটা হলো সাময়িক। যদি সাময়িক হয়ে থাকে তাহলে সবার জন্য কি সামাজিক সুরক্ষার দরকার আছে কিনা। আরেকটা বিষয়, এখানেই যে বাজেট যেহেতু 1 বছরের, আর এটা হলো 1 মাসের নিড অ্যাসেসমেন্ট, তো ওইটা কি আমরা 12 দিয়ে গুণ করে সারা বছরের চাহিদা দেখাইতে পারবো কিনা, এটা এরর হবে কিনা। থ্যাংক ইউ। হ্যাঁ, ডক্টর বিদিশা, একটু যদি কুইকলি অ্যান্সার দেওয়া যায়।
আনমিউট করতে হবে। হ্যাঁ হ্যাঁ। জি, আমার যেটা আমরা মনে করি সেটা হচ্ছে যে এক্ষেত্রে এই এই সংখ্যাটা অবশ্যই, এটা তো সময়ের সাথে সাথে, আমি যদি এখন একটা সার্ভে করি, এখন সেই সার্ভেতে আমরা সংখ্যা পরিবর্তন দেখতে পারি, সময়ের সাথে সাথে তো এটা পরিবর্তন হবে। এটা একটা ইন্ডিকেটিভ একটা মেজার, যেটার মাধ্যমে আমরা একটু বোঝাতে চাচ্ছি যে আমরা যদি 42%, কারণ সংখ্যাগত দিক দিয়ে কিন্তু ভিন্নতা থাকতে পারে, সময়ের সাথে সাথে ভিন্নতা থাকতে পারে, পদ্ধতিগত ক্ষেত্রে ভিন্নতা থাকতে পারে, আজকে যে অবস্থা আমরা দেখছি আগামী 6 মাস পরে অবস্থা ভিন্ন হতে পারে। সেই বিষয়গুলোকে বিবেচনা না করে আমাদের মনে হয় যেটা চিন্তা করা উচিত, আমাদের মূল পয়েন্টটা ছিল যে এই এই সংখ্যক মানুষকে যদি আমরা দরিদ্র হয়েছে, এটাকে যদি নতুন করে দরিদ্র হয়েছে এবং টোটাল আমরা দরিদ্র সীমা নিচে 42, আমরা দরিদ্র সীমার ওপরে নিয়ে আসতে চাই, তাহলে আমাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে কতটা বরাদ্দ দরকার বা কি ধরনের অ্যালোকেশনটা দরকার, এবং সেটাকে যদি আমরা হিসাব করে চিন্তা করি, আমরা বলছি না যে একেবারে ওই 5,300 কোটি টাকা বরাদ্দর বিষয়টার কথাই আমরা বলছি, সেটা না, কিন্তু একটা ইন্ডিকেটিভ যদি আমরা একটা অ্যাটেম্প দেখি আমাদের বাজেটে, তাহলে কিন্তু আমার মনে সেটা আমরা চাচ্ছি এবং সেটাই আমাদের কামনা থাকে। জাহিদুল, এখানে এই এক্সারসাইজটার মূল উদ্দেশ্য ছিল একটা আপার বাউন্ড দেখানো, যে অন্তত এই দারিদ্র্যের হার, তো অবশ্যই নীতি নির্ধারকরা তারা মনে করছেন এত বেশি, তো আমরা যদি মনে করি এত বেশিও যদি হয় তাহলে পরিমাণটা এত হতে পারে, কিন্তু বাস্তবে আপনি যেটা বলছেন তারা যদি মনে করেন আরো কম, এবং যখন যদি টার্গেট করে করা যায় তাহলে হয়তো পরিসংখ্যানটা অ্যামাউন্ট আরো কমে আসবে। আমি একটু তাহলে ইসের কাছে, আলমগীরের কাছে যাচ্ছি একটু, যমুনা টিভির আলমগীর, একটু আনমিউট করে নিতে হবে। শুনতে পাচ্ছেন স্যার আমাকে? জি, শুনতে পাচ্ছি স্যার, একটা হলো যে করোনা কালে আসলে নতুন দরিদ্র বাড়ার কারণে আপনারা বলছেন সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়াতে হবে, এবং সরকারের অনেকগুলো প্রণোদনা প্যাকেজ আসলে বাস্তবায়ন করতে হচ্ছে, কিংবা সরকারের যে ফিক্সড ব্যয় আছে সেখানে আসলে কমানোর সুযোগ নেই। এই সব জায়গায় আবার দেখা যায় যে সরকারের যে আয়ের খাত, সেখান থেকে যেখান থেকে রাজস্ব আসে, সরকারের যে আয়, সেখান থেকে দেখা যাচ্ছে ব্যবসায়ীরাও যেমন বলছেন যে আসলে কর কমানোর দরকার, আপনারা হয়তো কোনো কোনো ক্ষেত্রে মানে পরামর্শ দিচ্ছেন। আবার আপনারা সবসময় যেটি বলেন যে আসলে নেট বাড়ানো দরকার, স্বাভাবিক সময়ে যেখানে বাড়াতে পারেনি সেখানে আসলে এই করোনার সময় আসলে সেই ট্যাক্স নেট কিংবা কর কাঠামোর নেট কতটা বাড়াতে পারবে সেটা আসলে একটা সন্দেহের জায়গায়। সেটা যদি না হয় তাহলে আসলে সরকারের অর্থ সংস্থানটা কি হবে? আপনারা যেভাবে বলছেন প্রবৃদ্ধি দরিদ্র বাড়ছে মানে সামাজিক নিরাপত্তায় বরাদ্দ বাড়াতে হবে, তো তাহলে সেই অর্থ সংস্থানটা আসলে কি হবে? পুরোটাই কি ঋণ নির্ভর হবে নাকি আসলে কিভাবে হবে? আপনাদের পরামর্শটা কি? আলমগীর, এটার উত্তরটা আমি দিচ্ছি। অবশ্যই এটা একটা বড় কনসার্ন, এবং ইনফ্যাক্ট এটা গত বছরও এই কনসার্নটা আমরা রেজ করেছিলাম, যে এই করোনার যে সংকটটা আমরা দেখছিলাম গত বছর, এবং এটা তো কন্টিনিউ করছে, এবং ইটস এ বিগ কনসার্ন যে এই সময় আসলে করের আওতা বাড়ানো কঠিন, এবং একই সময় সেটা হচ্ছে যে করের মানে কারো কাছে কর বেশি আদায় করাটাও কঠিন। এবং সেই ক্ষেত্রে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে আহ, অন্তত বিদ্যমান কাঠামোর মধ্যে যতটুকু কর আহরণ করা যায় সেই চেষ্টা তো করতে হবে। এটা হলো এক। দ্বিতীয় হচ্ছে যে আমরা কিন্তু গত বছর যেমন বলেছিলাম, এবছরও বলছি যে বাজেট ডেফিসিট কিন্তু এই স্কোপটা বাড়ানোর সুযোগ আছে সরকারের, এবং সেটা এবারও দেখবেন আমাদের কাছে, মানে গত বছর যেমন বাজেট ডেফিসিট আমরা দেখলাম বাড়ানো হয়েছিল, কিন্তু আলটিমেটলি যেহেতু সরকার অ্যালোকেটেড মানি খরচ করতে পারেনি বিভিন্ন খাতে, এবারও দেখবেন বাজেট ডেফিসিট, রিভাইজ বাজেটে কিন্তু বাজেট ডেফিসিট অত বাড়বে না। তো এটার অর্থ কিন্তু এই কম বাজেট ডেফিসিট থেকে খুব খুশি হওয়ার কিছু নেই, মানে এরকম একটা সংকটের সময় সরকার যখন খরচ করতে পারছে না, এটা কিন্তু বরং উদ্বেগের জায়গা, বরং খুশির চেয়ে। তো আমার কাছে মনে হয় যে বাজেট ডেফিসিট বাড়ানোর সুযোগ আছে, এবং অবশ্যই আমরা তো দেখছি যে খুব সম্ভবত এই সময়গুলোতে সরকার অন্যান্য বছরের তুলনায় বৈদেশিক ঋণ কিন্তু আরো অনেক বেশি নিয়েছে, এবং সেটা কিন্তু নেওয়ার আমি মনে করি যৌক্তিকতাও আছে, সেটা বাস্তবতাও আছে। এবং এরকম একটা সংকটের সময় এই সুযোগগুলো এবং অপশনগুলো ওপেন রাখা দরকার। বাজেট ডেফিসিটকে বৃদ্ধি করার ক্ষেত্রে কোনো ধরনের আমি বাধা ধরা নিয়মের মধ্যে যেতে চাচ্ছি না। মোটামুটি অর্থনীতিবিদরা সবাই একমত যে বাজেট ডেফিসিট বাড়তে পারে এরকম একটা সংকটকালীন সময়। পাশাপাশি যে সংস্কারগুলো করা দরকার এই মুহূর্তে করা যাচ্ছে না, তার প্রস্তুতিটা যেন আমরা নিয়ে রাখতে পারি, যাতে করোনা থেকে উত্তরণের পরপরই ওগুলো বাস্তবায়ন করার একটা সুযোগ থাকে। আমি এখন একটু মিস্টার কামরুলের কাছে যাচ্ছি, যিনি একটু হাত তুলেছিলেন তার কাছে, তারপরে আমি যাব 71 টিভির কাছে। যে একটু যদি পরিচয় দিয়ে একটু বলেন মিস্টার কামরুল, এটা আনমিউট করতে হবে। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার শুনতে পাচ্ছেন আমাকে? স্যার জি, শুনতে পাচ্ছি। একটু সংক্ষেপে একটু পরিচয় দিয়ে একটু বলুন। জি স্যার, আমার নাম মোহাম্মদ কামরুল ইসলাম। আমি সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক জীবননগর শাখা চুয়াডাঙ্গা জেলাতে কাজ করছি।
জি, এটা একটা রুরাল শাখা। স্যার প্রথমে সানেম এবং আপনাকে বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই এরকম একটা অনুষ্ঠান এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার যে একটু অংশগ্রহণের জায়গা সেটা হচ্ছে প্রণোদনা প্যাকেজ এবং সরকারের কামরুল স্থানীয় সাহেব পর্যায় আমাদেরকে থেকে। একটু সবাইকে অংশগ্রহণ করার জন্য একটু সংক্ষেপে বলতে হবে এবং দ্রুত। হ্যাঁ, হ্যাঁ জি, স্যার, এই যে জায়গাটায় এটা যে আমরা কাজ করতে পারিনি তার একটা মূল সমস্যা আমাদের কাছে মনে হয়েছে সরকারিভাবে সমন্বয়হীনতা। অর্থাৎ স্থানীয় প্রশাসন থেকে যদি আমরা যে সমস্ত ব্যাংক আছে, সরকারি ব্যাংক এবং বেসরকারি ব্যাংক, তাদেরকে সংযুক্ত করে কাজগুলো করা যেত এবং এর একটা ডাটা বেস থাকতো, তাহলে কাজ করাটা সহজ হতো। সেক্ষেত্রে যদি স্যার আপনাদের পরামর্শগুলো সরকারের সংশ্লিষ্ট জায়গায় পৌঁছানো যায়, এটা পরামর্শ থাকবে স্যার। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা Yes. পরামর্শটা দিয়েছি যে কিভাবে তালিকা করার বিষয়টা এবং তালিকার ক্ষেত্রে কতটুকু স্বচ্ছতা জবাবদিহিতা আনা যায়, বিশেষ করে জনপ্রতিনিধি সহ এনজিও এবং অন্যান্য সব স্টেক হোল্ডারদেরকে ইনভলভ করা স্থানীয় পর্যায়ে। প্রশাসন তো অবশ্যই, শুধু আমলাতন্ত্র নির্ভর করে এরকম তালিকা করলে আমরা দেখছি যে ভুল ভুল হওয়ার একটা বড় ধরনের সুযোগ থাকে। অনেক ধন্যবাদ কামরুল সাহেব। ৭১ টিভির কাছে যাচ্ছি। ধন্যবাদ। আমি কাবেরী মৈত্র। আমি সেলিম ভাইয়ের কাছে আমার একটা সুনির্দিষ্ট প্রশ্ন, সেটি হচ্ছে বিদিশা আপা বলছিলেন যে এই বাজেটে কর্মসংস্থানের উপর জোর দিতে হবে, কিন্তু আমরা জানি যে এই প্যান্ডামিকের সময় অপ্রাতিষ্ঠানিক খাতের বিপুল সংখ্যক মানুষ কাজ হারিয়েছে এবং অনেকের বেতন কমে গেছে। তো এইসব মানুষকে পুনরায় কাজে ফেরানোর জন্য কিংবা তাদের আয় যে বেতন কমে গেল এই আয়টা যেন আবার নতুন করে বা আগের যেটা পেত সেটা যেন আবার পেতে পারে, সেই যে ব্যবস্থাটা কি ধরনের আসলে উদ্যোগ নেওয়া যেতে পারে বা এই বাজেটে এই ধরনের কি ধরনের কলা কৌশল থাকলে এই মানুষগুলো আবার পুনরায় জীবন জীবিকায় ফিরতে পারে সেটা একটু জানতে চাইছিলাম। যেখানে আমরা জানি যে প্রণোদনার আসলে যে এমন অনেক খাত আছে যেখানে আসলে প্রণোদনা পৌঁছানো খুব একটা সম্ভব না এবং তারা ব্যাংকিং চ্যানেলের মধ্যেও থাকে না, কিন্তু এই সব খাতে কিন্তু অনেক বিপুল সংখ্যক মানুষ আসলে কাজ করে। তো একটু সুনির্দিষ্টভাবে জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ। জি, আমি খুব সুনিষ্ঠ হয়ে বলছি যে আমি মনে করি দুটো কৌশল অবশ্যই রাখতে হবে। একটা হচ্ছে যে আমরা জানি যেটা অপ্রাতিষ্ঠানিক খাতে আমাদের ৮৫% বেশি শ্রমবাজারে নিয়োজিত এবং এই অপ্রাতিষ্ঠানিক খাতে ৮৫% বেশি যেটা বলছি তার মধ্যে বিশাল অংশ আছে অতি ক্ষুদ্র ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের, এবং আমরা আলোচনাতেও এসেছে যে প্রণোদনা প্যাকেজ কিন্তু তাদের কাছে সেভাবে পৌঁছেনি এবং এখানেও নানা ধরনের প্রাতিষ্ঠানিক দুর্বলতা আছে। বাজেটে আমরা খুব সুস্পষ্ট কতগুলো পদক্ষেপ দেখতে চাই যে কি ধরনের কি উপায় এই অতি ক্ষুদ্র ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের কাছে প্রণোদনা প্যাকেজ সহ অন্যান্য সহযোগিতা পৌঁছানো যাবে। আমরা আসলে সেই পুরনো আলাপ আর শুনতে চাই না, যেগুলো আমরা শুনেছি, যেগুলো আমাদের সার্ভেতে বারবার উঠে এসেছে যে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অথবা অন্যান্য ফর্মাল চ্যানেলের মাধ্যমে এদের কাছে পৌঁছানো যায় না। এমনকি যে উদ্যোগটা নেওয়া হয়েছিল এনজিও অথবা অন্যদের কাছে, যেখানে ইন্টারেস্ট রেটের কারণে নানাভাবে আমরা দেখছি যে সেটা করা যাচ্ছে না, কিন্তু এর মধ্যে কিন্তু সাকসেস স্টোরিও আছে। আমরা ব্র্যাক ব্যাংকের কাছে শুনছি, ব্র্যাক ব্যাংক তারা কিন্তু এসএমই লোন সবচেয়ে বেশি সাকসেসফুল, তারা কিন্তু এসএমইর কাছে আউটরিচিং অন্যান্য যে কোনো ব্যাংকের তুলনায় তারা করতে পেরেছে। সেই অভিজ্ঞতাগুলোকে রেপ্লিকেট করা যাচ্ছে আমাদের কাছে। তো এরকম জায়গায় আমার কাছে মনে হয় যে প্রথম এই জায়গাগুলো একটা সুনির্দিষ্ট পদক্ষেপ থাকা দরকার। এবং কারণ আমি যে কথাটা শুরুতেই বলেছি যে যদি এই অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্পের সত্যিকার অর্থে পুনরুদ্ধার না হয়, তাহলে কিন্তু কর্মসংস্থান সৃষ্টি হবে না, সৃষ্টি কথা বাদ দিলাম, মানে যেটাকে পুনরুদ্ধারও হবে না এবং এই মানুষের আয়েরও কিন্তু অনিশ্চয়তা থাকবে। সেটা হলো প্রথম কৌশল, এবং সেই ব্যাপারে আমরা সুস্পষ্ট পদক্ষেপ বাজারে দেখতে চাই যে কোন কৌশলে কোন পদক্ষেপের মাধ্যমে এই অতি ক্ষুদ্র ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের কাছে সরকারি সাহায্যগুলো পৌঁছানো যাচ্ছে। দ্বিতীয় বিষয়টা মনে করি যে আমাদের শ্রমবাজার ভিত্তিক কিন্তু কোনো ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি সেরকম নেই, এবং বিশেষ করে আমাদের শহরের শ্রমবাজারকে ভিত্তি করে, এবং এই শ্রমবাজারকে ভিত্তি করে সামাজিক সুরক্ষা কর্মসূচির সুনির্দিষ্ট ঘোষণা বাজেটে আসতে পারে, বিশেষ করে আনএমপ্লয়মেন্ট বেনিফিট যেটাকে বলা হয়, অথবা নানা ধরনের ওই যে বেকার ভাতা, এবং শ্রমবাজার ভিত্তিক কোনো খাত ভিত্তিক কিছু হয়তো নানা ধরনের হতে পারে, সামাজিক কর্মসূচি হতে পারে। এবং সেক্ষেত্রে আমি মনে করি যে বিভিন্ন খাতের যারা অ্যাসোসিয়েশন যারা আছেন তাদেরকে কিন্তু ইনভলভ করে ক্ষতিগ্রস্ত যারা আছে তাদের একটা তালিকা কিন্তু খুব কুইকলি করা সম্ভব। সুতরাং বাজেটে আমি মনে করি এই দুটো সুস্পষ্ট কৌশল নিয়ে আগানোর সুযোগ আছে। আশা করি আপনি হয়তো উত্তরটা পেয়েছেন কাবেরী। একদম একদম, ধন্যবাদ। জি, এরপরে আমি একটু যাই, আমি আরো আমি একটু বলতে পারি। কে বলছেন? চ্যানেল 24 থেকে ইমাদ বলছি। জি, আপনার পরে আমি তাহলে দিব ওয়াসিম, এন্ড দেন জি আর দুইজন আছেন হাত তুলে,
শোয়েব আমাকে একটু হেল্প করো না, কারা হাত তুলেছেন? জি বলুন, চ্যানেল 24। আমি একটা বিষয়ে জানতে চাচ্ছি আপনাদের এখানে। একটা বিষয় হচ্ছে দেখানো হয়েছে যে কৃষি শ্রমিকদের বেতন বাড়ানো হয়ে মজুরি যেটা সেটা বেড়েছে এবং কৃষি পণ্যের দামও বেড়েছে। মানে এটা সত্য যে কৃষি পণ্যের দাম আপনার অনেক বেশি এখন, কিন্তু আমাদের কৃষকরা যারা উৎপাদনটা করছে তারা কিন্তু বরাবরের মতোই বঞ্চিত, তারা ন্যায্য দামটা পাচ্ছে না এখনো। বাজেটে মানে আপনারা যে এই ইয়াটাকে হচ্ছে কিভাবে তাদের সুরক্ষাটা কিভাবে নিশ্চিত করা যায় বলে আপনারা মনে করেন? অনেক ধন্যবাদ। আমি একটু ডক্টর বিদিশার কাছে যাচ্ছি এই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য। যে বিষয়টা আমার মনে হয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে পুরো বিষয়ে কয়েকটা পদক্ষেপ খুব দ্রুত যদি বলি, একটা হচ্ছে যে একটা মূল্য কমিশন করার কথা বারবারই বলা হচ্ছে, এবং মূল্য কমিশনটা যেন অত্যন্ত শক্তিশালী মূল্য কমিশন হয়, এটা একটা বিষয়, এবং সেখানে বিভিন্ন স্টেক হোল্ডারের অংশগ্রহণ থাকতে হবে। দ্বিতীয় যে বিষয়টা সেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমাদের একটা ওপেন মার্কেট সেলের মাধ্যমে, যাতে করে এক ধরনের যারা নিম্ন আয়ের যারা আছে তাদের একটা ব্যালেন্স থাকে। সে আমরা জানি যে 500টা ট্রাকের মাধ্যমে সরবরাহ করা হয়, সেই সরবরাহের আওতাটা বাড়ানো। আমরা এটাও জানি যে মনিটরিং এর মেকানিজম যেটা, সেই মনিটরিং মেকানিজমটা স্ট্রং করা দরকার। অর্থাৎ আমরা শহর অঞ্চলের অনেক মানুষ, নিম্ন আয়ের মানুষ যারা, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু গ্রাম অঞ্চলে কৃষক পাচ্ছে না। সুতরাং এক্ষেত্রে কিন্তু এই যে চাহিদা যোগানের ক্ষেত্রে যে ধরনের যে ফারাকটা আছে, সেই ফারাকটাকে দেখবার জন্য যেটা জরুরি সেটা হচ্ছে যে এই যে মনিটরিং মেকানিজমের ক্ষেত্রে যে কর্মদক্ষতা এবং বিভিন্ন ধরনের আওতা যেটা, সেই আওতাটা বাড়ানোর দরকার রয়েছে। এবং যেটা গুরুত্বপূর্ণ যেটা বলে শেষ করছি সেটা হচ্ছে যে যখন আমরা বলছি যে বাণিজ্য মন্ত্রণালয় কিংবা আমাদের মূল্য কমিশন, সেখানে কিন্তু গবেষণা হতে হবে এবং বারবার কিন্তু রিভিজিট করতে হবে, এবং বিভিন্ন ধরনের যে তথ্য উপাত্ত, অর্থাৎ আমদানি কতটুকু আমদানি হয়েছে, কতটুকু আমাদের দরকার রয়েছে, এবং খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, তিনটা মন্ত্রণালয়ের একটা সমন্বয়ের মাধ্যমে এই ধরনের তথ্যগুলো হালনাগাদ করা দরকার, এবং এই তথ্যগুলোর বিচার বিশ্লেষণ করে কোন জায়গাটাতে সমস্যা হচ্ছে আগে থেকেই কিন্তু এক ধরনের প্রজেকশন করে তারপরে আমাদের কৃষকদের ক্ষেত্রে যদি কোনো কারণে যে ধরনের সমস্যাগুলো রয়েছে সেগুলো দূর করবার জন্য পদক্ষেপ নেওয়া দরকার। এবং এক্ষেত্রে আসলে মন্ত্রণালয়গুলোর সমন্বয়টাকে আমি খুব গুরুত্বের সাথে বিবেচনা করছি। অনেক ধন্যবাদ ডক্টর বিদিশা। আমি কুইকলি প্রতীক বর্ধন, প্রথম আলো উনি যে প্রশ্নটা চ্যাট বক্সে লিখেছেন সেটার উত্তর দিয়ে আমি মোহাম্মদ রেফায়েতুল্লাহ ওনার কাছে যাচ্ছি। প্রতীক বর্ধন যে লিখেছেন যে সংক্রমণ নিয়ন্ত্রণ আনতে টিকার বিকল্প নেই, কিন্তু মেধাস্বত্বের কারণে সক্ষমতা থাকা সত্ত্বেও আমরা টিকা উৎপাদন করতে পারছি না। বিশ্ব বাণিজ্য সংস্থা মেধাস্বত্ব শিথিলের আলোচনা চলছে, এ ব্যাপারে আমাদের ভূমিকা থাকা উচিত কিনা? অবশ্যই প্রতীক, আমাদের অবশ্যই ভূমিকা থাকা উচিত। বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার এলডিসি ফোরামে বাংলাদেশ খুব শক্তিশালী একটা ভূমিকা বিভিন্ন বছর প্লে করেছে, এবং আমরা জানি যে ট্রিপস এর আওতায় এই ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিতে এলডিসি গুলোর মধ্যে সবচেয়ে বেশি কিন্তু সুবিধা অথবা পেয়েছি এবং সেই সুবিধা ব্যবহার করতে পেরেছি আমরাই, আমাদের সেই সক্ষমতাটা আমরা কিন্তু গড়ে তুলতে পেরেছি এই ওষুধ শিল্পে অথবা এই ভ্যাকসিন তৈরি করার ক্ষেত্রে। সেই কিছু হলেও সক্ষমতা কিন্তু অন্য অনেক দেশের তুলনায় আমাদের আছে। তো এই ব্যাপারে যে গ্লোবাল লেভেলে যে ডিসকাশন চলছে সেখানে আরো শক্তিশালী আলোচনা রেজ করা দরকার। কারণ এরকম এই ক্ষেত্রে যদি মেধাস্বত্ব শিথিল না হয়, তাহলে যে WHO আজকে এটা বলেছে যে তার 70% পপুলেশনকে যদি ভ্যাকসিন না দেওয়া যায় পৃথিবীর, তাহলে কিন্তু আসলে এই করোনা থেকে মুক্তি সম্ভব নয়। এই জায়গাটা আমার কাছে মনে হয় যে আমরাও একমত আপনার সাথে, যেটা খুব গুরুত্বপূর্ণ। মোহাম্মদ রেফায়েতুল্লাহ মৃধা, আপনার কাছে যাচ্ছি, একটু আনমিউট করে। জি, শুনতে পাচ্ছি। ওয়াসিম উদ্দিন, আপনি চ্যাট বক্সে লিখেছেন, আপনার কাছে একটু পরে আসছি। জি ধন্যবাদ স্যার। আমার নাম রেফায়েত, আমি ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার। আশা করছি আমাকে শুনতে পাচ্ছেন। শুনতে পাচ্ছি। হচ্ছে আমার কোনো পার্টিকুলার প্রশ্ন নাই, আমি একটু বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আনফরচুনেটলি আমরা কিন্তু এই যে বাজেট নিয়ে যে আমরা কাভার করি প্রতি বছর, ঘুরে ফিরে সেই একই আলোচনা, পুরনো আলোচনা, মানে সে মানে অলমোস্ট এভরি ইয়ার আমরা একই আলোচনা করি, যেখানে কিন্তু আনফরচুনেটলি আমাদের যেই জিনিসটা এখন আলোচ্য বিষয় হওয়া দরকার ছিল সেখান থেকে আমরা অনেক পিছিয়ে আছি। যেমন এখন কিন্তু আমাদের আলোচনা করার কথা ছিল, ফর এক্সাম্পল আমি যদি বলি যে আমাদের স্টিমুলাস প্যাকেজের ইমপ্যাক্ট কি, একদম ব্যক্তি পর্যায়ে ইমপ্যাক্টটা কি, সেইটা কিন্তু এখন আলোচনা করার কথা ছিল।
কিন্তু আমাদের আলোচ্য বিষয় হয়ে দাঁড়াইছে এখন যে স্টিমুলাস প্যাকেজ দিতে হবে বা দারিদ্র বিমোচন করতে হবে। আমাদের আলোচ্য বিষয় হওয়া দরকার ছিল তার দারিদ্র কতটুকু বিমোচন হয়েছে, নেক্সট 10 বছর তাকে আর কিভাবে হেল্প করলে আরো দারিদ্র বিমোচন করে তাকে আরো গ্রাজুয়েট করা যেতে পারে, এটা ছিল আলোচ্য বিষয়। কিন্তু আনফরচুনেটলি বিভিন্ন কারণে আমরা এখনো পর্যন্ত দিতে হবে, করতে হবে, করে এটা বরাদ্দ বাড়াতে হবে, ইট ইজ ওকে, কিন্তু আমাদের আলোচনাটা কিন্তু এগোচ্ছে না। এইটা অন্যতম কারণ হচ্ছে, আপনি একটা কথা বলেছেন খুব ইম্পর্টেন্ট স্যার, যে আমার যদি ডেটাবেজই না থাকে তাহলে আমি কিভাবে এটা মেজার করব যে তার কি বাড়ছে কি কমছে, তাই না? আমার তো ডেটাবেজই নাই, ন্যাশনাল লেভেলে আমাকে ডেটাবেজ নাই যে আমি যে বরাদ্দের টাকা একজনের নামে 900 অ্যাকাউন্ট খোলা হয়েছে সিলেটে, রিপোর্ট হয়েছে কিন্তু 900 না 250 200, একই লোক কতগুলো টাকা পাইছে, ইটস এ হিউজ করাপশন। তো এই যে আমি বলতে যাচ্ছি যে কোয়ালিটি স্পেন্ডিং অফ মানি এই বাজেটে এইগুলি নিয়ে আলোচনা করা আমার মনে হয় বেশি দরকার, যে একটা টাকা খরচ করলে পরবর্তী 6 মাসে যাতে এই টাকাটা খরচ না করতে হয়, 6 বছরে যাতে এই টাকাটা খরচ না করতে হয়। একই প্রজেক্টে একই জায়গায় আমরা প্রতি বছর বরাদ্দ বাড়াচ্ছি, আর একই প্রজেক্ট ইমপ্লিমেন্ট করার জন্য আমরা শ্রম ঘাম সব বিনিয়োগ করতেছি। সো আমার মনে হয় এই বিষয়গুলো খুবই আলোচনায় আনা দরকার। আর আরেকটা বিষয় কিন্তু ভেরি মানে এটা গ্লোয়িং, মানে আমাদের একেবারে আমরা ভুলতে বসছি বিভিন্ন প্রেসিং ইস্যুস ন্যাশনাল লেভেলে, যে ব্যাংকিং খাত, আর্থিক খাত, এইটা তো মানে ব্লিডিং। এই যে দুর্নীতি হলো, এত কোটি কোটি শত শত হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হলো, আমরা কিন্তু ভুলতে বসছি এটা। এই যে কালচার অফ ইম্পিউনিটি আমাদেরকে কিন্তু আরো অনেক নিচের দিকে নিয়ে যাবে। সো এই বিষয়গুলো স্যার আপনার একটু বিশেষ বিশেষ মানে বিশদভাবে আলোচনা করবেন, সো দ্যাট উই ক্যান রাইট ইট। কারণ অ্যাটলিস্ট লেখা উচিত, আমাদের তো আর কোনো অথরিটি নাই, উই আর নট অথরিটি, উই ক্যান রাইট। আপনারা আলোচনা করলে আমরা সেটা লিখতে পারবো। সো ওই বিষয়গুলো আপনারা একটু বেশি বেশি আলোচনা করবেন, আমরা যাতে বেশি বেশি লিখতে পারি। এবং বাজেটে গুড গভর্নেন্স, মানে গভর্নেন্স, বাজেট গভর্নেন্স অ্যাডভোকেসি গ্রুপ তৈরি করা দরকার, সো দ্যাট ওই পাবলিক মানি যাতে একই প্রজেক্টে বারবার একই জায়গায় যাতে খরচ না হয়। ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসলে আপনার কথার সাথে তো কেউ দ্বিমত করবো না আমরা, এবং আমরা মনে হয় এই কথাগুলো আমরাও সবসময় বলে এসেছি। একটু যদি রেফাতুল্লাহ, আপনি যদি আমাদের সানেমের ট্র্যাকটা দেখেন, আমরা কিন্তু যে বিষয়গুলো আপনি বললেন, আমরা প্রতিটা বিষয় নিয়ে গত কয়েক বছর রেগুলারলি আমরা নানা প্রোগ্রাম করেছি এবং আমাদের অ্যানালিসিস তুলে ধরেছি বিভিন্ন সময়। ব্যাংকিং খাতে কথা বলেন, করের বিষয়গুলো বলেন, এবং অন্যান্য খাতে যে সংস্কারের বিষয়গুলো, আমরা বিভিন্ন সময় খুব অনেক ক্ষেত্রে খুব শক্ত শক্ত কথাও বলেছি। এখন যেটা হচ্ছে, এবার আজকের আলোচনা আমি পুরো একমত যে আসলে ওই কথাগুলি হয়তো বলার প্রয়োজন, সেগুলো আমরা চেষ্টা করেছি কিছু বলার। তো বাজেটে তো একটা নির্দিষ্ট ফরম্যাট থাকে, রেফাল আপনি হয়তো জানেন যে ওই ফরম্যাটে সেটা হচ্ছে সরকার আয় এবং ব্যয়ের ব্যাপার এবং ওই নির্দিষ্ট বছরে কিছু প্রায়োরিটির বিষয়। তো সেই জায়গা থেকে হয়তো আলোচনাগুলো, বাজেট কেন্দ্রিক আলোচনাগুলো এটা আসে, এবং সেক্ষেত্রে অ্যালোকেশনের বিষয়গুলো এবং তার ইউজের ব্যাপারটাই সামনে আসে। কিন্তু সংস্কারের বিষয়টা কোনোভাবেই ভুলে যাওয়ার বিষয় নয়, এবং সেটা আপনার সাথে পুরো একমত। অনেক ধন্যবাদ। আমি যদি একটুখানি চেক করি, ওয়াসিম উদ্দিন, আপনি হয়তো প্রশ্নটা চ্যাট বক্সে রেখেছেন, সুতরাং আমরা আপনি এই প্রশ্নটি যদি থাকে তাহলে আপনাকে আলাদা করে ফ্লোর দিচ্ছি না, আমরা ওই প্রশ্নটা আলোচনা একটা পর্যায়ে নিয়ে নিব এবং আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। আপনি বলেছেন যে বাজেট ফর মাইগ্রেন্ট ওয়ার্কার্স, সাম অ্যাক্টিভিস্ট ডিমান্ডেড বাজেট অ্যালোকেশন 10% অফ রেমিটেন্স, ইকোনমিক্যালি রেশনাল টু অ্যালোকেট 10% রেমিটেন্স ফর মাইগ্রেন্ট ওয়ার্কার্স। আমি ঠিক শিওর না, কারণ রেমিটেন্সের জন্য অলরেডি বেশ কিছু ইনসেন্টিভ আছে, সুতরাং আমাদের এবং সেই ইনসেন্টিভে কিছু সুফল আমরা পাচ্ছি, কারণ আমরা দেখছি যে স্যার আমি একটু এক মিনিট। জি বলুন স্যার, আমি একটু সাংবাদিক স্যার, আমি লেবার মাইগ্রেশনে কাজ করি, মানে কারেন্টলি আমি হলো বিজনেস ইনসাইডারে আছি স্যার। যেটা স্যার হলো আমি স্যার বলতে চাচ্ছি যে এটা কিন্তু প্রথমবারের মতো একটা বাজেটের একটা মানে একটা তারা একটা ফিগার আউট করার চেষ্টা করতেছে যে টোটাল রেমিটেন্সে যদি 10% তারা বরাদ্দ করে যে মাইগ্রেন্ট ওয়েলফেয়ার জন্য, এটা কি অর্থনৈতিকভাবে ভায়াবল? জি জি, আপনার প্রশ্ন ওয়েল টেকেন। আমরা বুঝতে পেরেছি যে এটা হয়তো সম্ভব না আর কি। আমি ওটাই বলতে চাচ্ছিলাম যে এটা সম্ভব না। অলরেডি রেমিটেন্সের জন্য যথেষ্ট রকম ইনসেন্টিভ দেওয়া আছে। আমরা একটু
রেজাউল করিম, তারপরে আবু হেনা মুহিবের কাছে যাব। রেজাউল করিম, যদি একটু কুইকলি আপনার পরিচয়টা দিন এবং আপনার প্রশ্নটা যদি করুন। জি, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ আমাকে ফ্লোর দেওয়ার জন্য। আমি এসএনবি নামক নেদারল্যান্ড ভিত্তিক একটা দাতা গোষ্ঠীতে কাজ করছি। তো আমার স্পেসিফিক প্রশ্ন ছিল যে প্রাইভেট টিচারকে দিয়ে এই করোনাকালীন প্রায় 14 মাসে যারা প্রাইভেট টিচার যারা আছেন তারা অবর্ণনীয় দুঃখ কষ্ট সহ্য করেছেন। এখানে গভর্নমেন্টের কোনো প্রণোদনা ছিল না, কোনো ধরনের সাহায্য সুবিধা তারা পায়নি। বাট এই বাজেটে কোনো দিক নির্দেশনা দেওয়া আছে কিনা, না থাকলে সেটাকে কিভাবে অ্যালোকেট করা যায় বা গভর্নমেন্টকে এই বিষয়টা নিয়ে ফোকাস করার জন্য আমি দৃঢ়ভাবে অনুরোধ করছি আগে সানেমকে। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ধন্যবাদ আপনার সাথে। এটা আসলে কি আমি প্রশ্ন আকারে নিচ্ছি না, এটা একটা মত হিসেবে নিচ্ছি, এবং এই মতের সাথে হয়তো খুব বেশি দ্বিমত করার কিছু নেই, কারণ প্রাইভেট টিচার অনেকেই আসলে কিন্তু তারা ইনফর্মাল লেবার মার্কেটে ইনভলভড আছে, সুতরাং সেটাও কিন্তু সামগ্রিকভাবে আমরা যে শ্রমবাজারের অথবা কর্মসংস্থানের বিষয়টা বলছি তার সাথে জড়িত। অনেক ধন্যবাদ মিস্টার রেজাউল করিম। আবু হেনা মুহিব সমকাল থেকে একটু শুনতে চাই আপনার কাছ থেকে। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা সুনির্দিষ্ট, সেটা হচ্ছে যে মানে সারা বিশ্বের মতো বাংলাদেশও এখন সবচেয়ে বড় সমস্যাটির নাম হচ্ছে কোভিড। এই কোভিড এর সময় সঙ্গত কারণে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে গত অর্থ বছরে, যেটা আপনারা বলেছেন আর আমরা সেটা দেখেছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে যে সেই বরাদ্দের মাত্র 25% যাবত ব্যয় করা সম্ভব হয়েছে। হ্যাঁ, যেটা হচ্ছে গত 5 বছরের মধ্যে সর্বনিম্ন। এখন কি পরিমাণ এটার প্রতি অবহেলা, অবজ্ঞা এবং গুরুত্বহীনতা থাকলে এই কোভিড কালে, যেখানে অনেক গুরুত্বপূর্ণ প্রজেক্ট থেকে টাকা এনে এখানে দেওয়া হয়েছে, ধার করে দেওয়া হয়েছে, অনেক ভালো ভালো প্রকল্প, গুরুত্ব প্রকল্প হাতে নেওয়া হয়নি, এখানে অর্থ বরাদ্দ দেওয়া আছে, সেখানে বরাদ্দের এই যদি হয় হাল, তাহলে আপনারা আবারও কেন সেখানে বরাদ্দ বাড়ানোর কথা বলছেন? এটা হয় বন্ধ করে দিতে হবে, এই টাকা দিয়ে আরো কর্মসংস্থানের জন্য কাজে লাগাতে হবে, আর না এটাকে মানে আমূল সংস্কার করে সেটা বরাদ্দ বাড়াতে হবে। আমি অবাক হয়েছি আপনারা কেন এটার মধ্যে আবারও বরাদ্দের কথা বলছেন, একটু যদি ব্যাখ্যা করে বলেন। হ্যাঁ, আমি একটু ব্যাখ্যা দিচ্ছি, আমার বক্তব্যটা বলছি, তারপর আমি ডক্টর বিদিশার কাছে যাব। আমার এই আপনার প্রশ্ন আবু হেনা মুহিব, ইট রিমাইন্ডস মি কার্ল মার্কসের একটা বিখ্যাত একটা উক্তি। যখন জার্মানিতে শ্রমিক শ্রেণীর আন্দোলন হচ্ছিল সেই 19 শতকের শেষের দিকে, তখন একটা জায়গায় উনি বলছিলেন যে শ্রমিকরা কেন তাদের মজুরি বৃদ্ধির আন্দোলন করবে। নট নেসেসারিলি মজুরি বৃদ্ধির আন্দোলন করলে যে মজুরি বাড়াবে তা কিন্তু নয়, মালিকরা মজুরি বৃদ্ধির আন্দোলন করবে কারণ মজুরি যাতে কমাতে না পারে। তো আমরা বেসিক্যালি অ্যালোকেশন বাড়ানোর কথা বলি, কিন্তু অনেকটা ওই জায়গা থেকেও যে অ্যালোকেশন না কমানো হয়। বৃদ্ধি তো আমরা জানি যে অনেক সময় বৃদ্ধি হয় না, কিন্তু অ্যাটলিস্ট যেন কমানো যাতে না হয় সেই জায়গাটা যেন একটা থাকে। আরেকটা বিষয় আমরা কিন্তু আপনি খেয়াল করে দেখবেন আমাদের আলোচনা কিন্তু খুব সুস্পষ্টভাবে আমরা এনেছি যে অ্যালোকেশন বৃদ্ধিটা কিন্তু এটা ইট ইজ জাস্ট এ নেসেসারি কন্ডিশন। সাফিসিয়েন্ট বিষয়টা হচ্ছে যেটা আমরা ক্যাপাসিটি আছে কিনা ইউটিলাইজেশন করার ক্ষেত্রে, এবং সেই জায়গাতে আমরা অনেক জোর দিয়েছি যে দক্ষতা সামর্থ্য বৃদ্ধি করা প্রয়োজন। এবং আমরা এই পয়েন্টও আমি আমার বক্তব্যের শেষের দিকে আমি বলছিলাম যে রাতারাতি দক্ষতা বৃদ্ধি অথবা সামর্থ্য বৃদ্ধি অথবা হবে না, এত দশকেও যখন হয়নি, কিন্তু করোনাকালীন সময় কিন্তু এটা একটা স্পেশাল টাইম যেখানে কিন্তু একটা সময়ের একটা দাবি আছে যে একটা এক্সট্রাঅর্ডিনারি এফোর্ট দরকার, যেখানে কিন্তু দক্ষতা বৃদ্ধির একটা প্রয়োজন আছে। যেমন স্বাস্থ্য খাতের বিষয় যখন আমরা দেখছি, স্বাস্থ্য খাত হচ্ছে একদম কেন্দ্রবিন্দু এই করোনাকালীন সময়ে সংকট মোকাবেলা করার ক্ষেত্রে, যেখানে মহিম আপনার সাথে পুরো একমত যে বরাদ্দ যেটা বাড়ানো হলো সেটাই খরচ করা গেল না। তাহলে এটা কি করা যেতে পারে? অবশ্যই স্বাস্থ্য খাতে যোগ্য লোকদেরকে জায়গা দিতে হবে। স্বাস্থ্য খাতের যে অনিয়মগুলো সেগুলো বন্ধ করার জন্য চেক এন্ড ব্যালেন্সের ব্যবস্থা করতে হবে, সেই সংস্কারগুলো করতে হবে। সেগুলো করার জন্য রাজনৈতিক সদিচ্ছা দেখাতে হবে, এবং সেই সংস্কারগুলো করার জন্য যারা সংস্কার করতে যোগ্য আমলাতন্ত্রের মধ্যে এবং আমলাতন্ত্রের বাইরে, তাদের সমন্বয়ে কিন্তু স্বাস্থ্য খাতে ওই লোকগুলো সমাবেশ করতে হবে, তাদেরকে দায়িত্ব দিতে হবে। এটা না হলে কিন্তু স্বাস্থ্য খাতে এই অতিরিক্ত বরাদ্দ কোনো কাজে লাগবে না। এবং সেটা দেখছি আমরা, একটা জিনিস হয়তো কেনা হয়, তার সাথে আনুষঙ্গিক জিনিসগুলো না কিনে অথবা সেগুলো বছর বছর ফেলে রাখা হয় এবং সেটা প্রপারলি ইউজ করা হয় না, এবং অনিয়ম এবং দুর্নীতি সেই বিষয়গুলো তো আছেই। ডক্টর বিদিশা যদি কিছু অ্যাড করতে চান। আমার মনে হয় ওয়েল টেকেন। আমিও একই বিষয় বলতে চাচ্ছি। প্রথমে হচ্ছে যে আমাদের যদি বরাদ্দই না থাকে তখন তো আসলে খরচ করারও বিষয় থাকে না। আমাদের বিষয়টা হচ্ছে যে বরাদ্দ যদি আমাদের না থাকে তাহলে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার আমাদের এমনিতেই বেশি, সাধারণ মানুষের উপর চাপ পড়বে। আমাদের দাবিটা যেটা হওয়া উচিত, যেটা আপনি দ্বিতীয় পয়েন্টটা বলেছিলেন যে হ্যাঁ একটা বড় ধরনের একটা রিফর্ম, বড় ধরনের রিফর্ম রাতারাতি 1-2 মাসে বা 6 মাসে হবে না, কিন্তু সেই রিফর্ম
রিফর্মের একটা দিক নির্দেশনার বা রিফর্ম শুরু হচ্ছে, এই ধরনের একটা ইঙ্গিতও যদি শুরু হয়, কিছু হলেও যদি উন্নতি হয়, সেটাই আমরা দেখতে চাচ্ছি এবং সেটাই আমরা আশা করব যে করোনাকে সামনে রেখে, এই সমস্যাগুলোকে সামনে রেখে। একটা কথা কিন্তু আমাদের প্রস্তাবনায় আমরা বলেছি যে স্বাস্থ্য কর্মীদের দক্ষতা বৃদ্ধির বিষয়টা, এটা কিন্তু আমাদের রেকমেন্ডেশন, এবং সেখানেও কিন্তু আমাদের মনে হয় সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা, সংস্কারের গুরুত্বপূর্ণ জায়গা। স্ট্রাকচারের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, এই বিষয়গুলোর মাধ্যমে কিন্তু আমরা আমাদের ফাইনাল যে আউটকাম, সেটাতে হয়তো একদিনে পৌঁছাবো না, 6 মাসে পৌঁছাবো না, আগামী বছরও এই আলোচনা হবে, কিন্তু এই আলোচনা চলতে থাকুক, বরাদ্দের বিষয়ে আমরা বলতে থাকি, তাহলে কিছুটা হলেও যদি বাস্তবায়ন হয়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ডক্টর বিদিশা। মহিব, আশা করি আপনার উত্তর আপনি পেয়েছেন, হয়তো পুরো স্যাটিসফ্যাক্টরি না, কিন্তু এই চ্যালেঞ্জটা তো আমরা অলওয়েজ, মানে আপনি যেটা বলছেন তার সাথে দ্বিমত করার কিছু নেই, কিন্তু আমরা তো এটা আসলে স্ট্রাগল করি সবসময়। কিন্তু না, আসলে ব্যাপারটা হচ্ছে জি, মানে জি আমাদের বলুন। ইন থেকে তো এই প্রত্যাশা আশা এর বাইরে কিছু করার নেই, কারণ দায় দায়িত্ব তো সরকারের, তো আমাদের হাতে অবশ্যই, নাই। অবশ্যই। থ্যাংক ইউ ফর রেসপন্ডিং। অনেক অনেক ধন্যবাদ মহিব। প্রতীক বর্ধন একটা ছোট্ট প্রশ্ন রেখেছিল বাজেট ঘাটতি নিয়ে। বাজেট ঘাটতির ব্যাপারে উনি বলছেন যে উন্নত দেশগুলো প্রণোদনা দিতে বিপুল ঋণ নিচ্ছে, অনেকের ঋণ জিডিপির চেয়ে বেশি হয়ে যাচ্ছে, আমরা কতদূর যেতে পারি? আসলে আমরা কতদূর যেতে পারি, আমি মনে করি যেটা গত বছর আমরা বলেছিলাম যে 6-7% অফ বাজেট ডেফিসিট করা সম্ভব। আমরা এই বছর তাই একই কথাই বলবো। এবং কিন্তু আমরা যেটা আমি যেটা একটু আগে বলছিলাম যে আমরা যে রিভাইজ বাজেট যখন পাবো, তখন দেখবো বাজেট ডেফিসিট সেই 4-5% মধ্যেই থাকবে, কারণ গত বছরও যে বরাদ্দকৃত অর্থ সেটা সরকার খরচ করতে পারেনি অনেক জায়গাতে। তো এটা কিন্তু একটা ভয়াবহ পরিস্থিতি আমার কাছে মনে হয়, যে এরকম একটা সংকটকালীন সময়েও প্রায়োরিটি এরিয়াতে যেখানে খরচ করা দরকার সেখানে সরকার খরচ করতে পারছে না। আর যদি কোনো প্রশ্ন আমরা একটু দেখি, আর 2-একটা প্রশ্ন এমনি আছে যারা চ্যাট বক্সে লিখেছেন। জি, হাসানুল শাওন, আপনি কোনো প্রশ্ন করবেন? শাওন, আমার কথা শোনা যাচ্ছে? জি শাওন, আপনি তো নিশ্চয়ই এনটিভি থেকে, মোস্ট প্রবলি, ইফ আই এম নট রং। জি, সেটা হচ্ছে আপনারা তো স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জগুলোর কথা বলছিলেন, এর বাইরেও এখন স্ক্যারসিটি অফ ইকোনমিক বলা হচ্ছে বৈষম্যকে, এবং করোনাকালীন সময়ে এই বৈষম্য আমরা দেখছি যে আরো বাড়ছে আর কি। সেক্ষেত্রে এই জাতীয় প্রতিবন্ধকতাগুলো উতরে করোনার মধ্যে দ্বিতীয় বাজেট আসছে, আমি একটু জানতে চাচ্ছি যে মোটা দাগে আপনারা চ্যালেঞ্জগুলো কি দেখছেন এই আগামী অর্থ বছরে বা এই বাজেট প্রণয়নের ক্ষেত্রে? আপনি কি ওভারঅল বাজেটের চ্যালেঞ্জের কথা বলছেন নাকি স্বাস্থ্য খাতের প্রধান কথা? চ্যালেঞ্জগুলো কি দেখছেন স্বাস্থ্যখাত না ওভারঅল বাজেট? ওভারঅল বাজেটের চ্যালেঞ্জ তো অবশ্যই আমি যেটা মনে করি সেটা হচ্ছে অর্থনৈতিক পুনরুদ্ধারটা কিভাবে হবে এবং কোভিড পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যাবে। একটা জিনিস খেয়াল করে দেখুন, হয়তো বাজেটে সরকারি ভাষ্যটা থাকবে অর্থনীতি পুনরুদ্ধার, কিন্তু আমরা যদি সামগ্রিক পুনরুদ্ধারের কথা বলি, তাহলে কিন্তু যে কথাটা ডক্টর বিদিশা প্রেজেন্টেশনে খুব সুস্পষ্টভাবে এনেছেন, যে অর্থনীতি পুনরুদ্ধারের পাশাপাশি দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান এবং অসাম্য, এই 3টা দিককেও জোর দিতে হবে। এবং বাজেটে কিন্তু আমরা মনে করি এই যে জায়গাগুলোকে প্রায়োরিটির দিকে আসতে হবে। চ্যালেঞ্জটা হবে এগুলি কতটুকু বিভিন্ন অর্থায়নের মাধ্যমে অথবা কর্মসূচির মাধ্যমে এই সমস্যাগুলোকে মোকাবেলা করা যাচ্ছে। এবং একটা বড় জিনিস, আমাদের আরেকটা এক্সপেকটেশন থাকবে বাজেটের আলোচনার একটা জায়গায় খুব সুস্পষ্টভাবে, যে কেন, কোন কারণে, যে আমি জানি এটা হবে না, তারপর এটা আমাদের একটা ওই ব্লু স্কাই থিঙ্কিং এর মতো, যেটা আসলে একটা প্রত্যাশা, যে কেন, কোন কারণে এই অর্থ বছরে যে প্রতিশ্রুতিগুলো ছিল সেগুলো বাস্তবায়ন করা যায়নি। অর্থাৎ স্বাস্থ্য খাতে অতিরিক্ত বরাদ্দ কেন করা গেল না, বাস্তবায়ন করা গেল না, বিভিন্ন জায়গায় যে সংস্কারগুলো অথবা যেরকম খরচ করার কথা সেটা করা গেল না, সেই বিষয়টার ব্যাপারে তার অর্থ কি দক্ষতা এবং সামর্থ্য বৃদ্ধির জন্য কোনো ধরনের সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা, সেটা কিন্তু আমাদের একটা আশা থাকবে। এবং আমার ধারণা যে আজকে আলোচনাতে কিন্তু আপনারা অনেকেই বলেছেন এবং সেই প্রশ্নটা ঘুরে ফিরে এসছে, যে আনলেস এন্ড আনটিল আমাদের ওই জায়গায় উন্নতি না হচ্ছে, এই বাজেটের যে নাম্বারটা আমরা দেখি এটা কিন্তু এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি করে। একটা বড় ধরনের একটা বাজেট দেখি আমরা, একটা সেটা দেখে আমরা মুগ্ধ হই, কোনো অবশ্যই এত এত বড় একটা বাজেট, কিন্তু এটাও খেয়াল করে দেখুন, একটা অ্যানালিসিস কিন্তু বলছে 1972-73 সালে, খুব সম্ভবত আমি ঠিক মনে পড়ছে না কোন পত্রিকা, আইদার প্রথম আলো অথবা ডেইলি স্টার অথবা লিডিং কোনো পত্রিকা, তারা করেছেন যে 72-73 সালে বাজেট ছিল প্রায় জিডিপির 17-18%, এখনো কিন্তু বাজেট ওরকমই 18-19%-এর মতো জিডিপির। সুতরাং জিডিপির অনুপাতে বাজেটের সাইজ কিন্তু খুব বাড়েনি, যদিও বাজেটের আমরা ওই নমিনাল নাম্বারটা অনেক বড় দেখি। এবং আমরা যদি ওগুলোকে আরো স্কেল ডাউন করি ওই রিভাইজ বাজেট এবং অ্যাকচুয়াল বাজেটে, তাহলে দেখবো, যেটা আমাদের সানেমের গবেষণাতে আমরা বারবার বলেছি, যে প্রপোজড বাজেটের সাথে অ্যাকচুয়াল বাজেটের গ্যাপ কিন্তু প্রায় 20-25 ভাগের। অর্থাৎ আমরা প্রপোজ বাজেটের 75-78 ভাগ আমরা মানে আসলে ইমপ্লিমেন্ট করতে পারি। তো সেই জায়গাগুলো জোর দেওয়াটা খুবই জরুরি।
আর কোনো প্রশ্ন আছে কিনা শোয়েব, যদি আমাকে একটু হেল্প করো। স্যার, কালের কণ্ঠ থেকে মাসুদ রুমি একটি প্রশ্ন করেছেন। জি, প্রশ্নটা উনি কি আছেন? উনি কি যদি সরাসরি করতে চান, অথবা আমি কোনো কারণে একটু যদি প্রশ্নটা আমি একটু পড়ে শোনা যাবে শোয়েব? স্যার, করোনায় নিম্ন ও মধ্যবিত্ত সংকটে আছে, উচ্চবিত্তদের জন্য কর কাঠামো কেমন হওয়া উচিত? কর্মসংস্থান বাড়াতে সানেমের সুপারিশ কি? ধন্যবাদ। কর কাঠামো এবং কর্মসংস্থানের ব্যাপারে আমার মনে হয় কর্মসংস্থান নিয়ে আমরা বেশ কিছু আলাপ করেছি, ওই জায়গায় যাচ্ছি না। একটু ডক্টর বিদিশার কাছে যাচ্ছি, কর কাঠামোর ব্যাপারে যদি কিছু বলেন, বিশেষ করে উচ্চবিত্তের জায়গাটা এসছে। কর কাঠামোর ক্ষেত্রে উচ্চবিত্তর কর কাঠামো যদি বলি, একটা বিষয় হচ্ছে যে আমাদের যে প্রপার্টি ট্যাক্সের বিষয়ে কিন্তু আমরা আলাপ আলোচনা হয়, কিন্তু প্রপার্টি ট্যাক্সের বিষয়ে আমরা কিন্তু খুব বড় ধরনের কিন্তু সেরকম আমরা প্রতিফলন কিন্তু দেখি না। এটা একটা বিষয় চিন্তা করার বিষয় রয়েছে। আমি জানি না এটা এই বাজেটে খুব বড় ধরনের পরিবর্তন করা সম্ভব কিনা, কিন্তু অন্তত এই বাজেট থেকে শুরু করা যেতে পারে, বা এই বাজেটে একটা আমরা দিক নির্দেশনা দেখতে পারি। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের ট্যাক্স নেটের আওতাটা বাড়ানো, অর্থাৎ এবং এটা যদি আমরা বাড়ানোর কথা আমরা বারবারই বলি, এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ আমার মনে হয় যে আমাদের বিভিন্ন ধরনের ট্রানজাকশনকে যতটা বাড়া সম্ভব হবে, অর্থাৎ যে বিভিন্ন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট গুলোর সাথে যদি আমরা আমাদের যে ট্যাক্সেশনের ফাইলগুলো সাবমিট করার যে বিষয়গুলো আছে সেগুলোকে যদি আমরা লিংক করতে পারি এবং ট্যাক্স নেটের আওতাটাকে যদি বাড়াতে পারি, বিভিন্ন যখনই কোনো ফিনান্সিয়াল ট্রানজাকশন হবে সেই ফিনান্সিয়াল ট্রানজাকশনটাকে যদি ট্যাক্স নেটের সাথে ইনক্লুড করা যেতে পারে, এবং অবশ্যই সেটার সাথে সাথে যদি সার্বিক একটা রিফর্ম করা যেতে পারে, তাহলে এবং প্রপার্টি ট্যাক্স এবং ইনকাম ট্যাক্স এই দুটোর ক্ষেত্রে কর কাঠামোর ক্ষেত্রে যতটা আমরা বিস্তৃত করতে পারবো ততটা আসলে উচ্চবিত্তদেরকে আমরা এই ট্যাক্স নেটের মধ্যে আনা সম্ভব হবে। অনেক ধন্যবাদ ডক্টর বিদিশা। আমি একটু জাস্ট ছোট করে একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে কর কাঠামোর ক্ষেত্রে আমরা যে আলোচনা করছি, আমরা যে সংস্কারের কথা বলছি এবং নানা রকম গবেষণা, সানেম নিজেরাও গবেষণা করেছে কর কাঠামো নিয়ে সংস্কারের ব্যাপারে, কিন্তু আমরা দেখছি যে নানা কারণে কিন্তু সংস্কারগুলো হচ্ছে না, এমনকি সেই উদ্যোগগুলো নেওয়া সত্ত্বেও। বিশেষ করে দেখুন ভ্যাট 2012 সালের যেটা করা হলো, সেটা কিন্তু পরে নানা রকম কাটাছেঁড়া করে এমন একটা চেহারা এসছে, সেই চেহারাতে আসলে কিন্তু অনেকেই বলছেন যে এটাকে আসলে ভ্যাট বলা যায় না, এটা হয়তো এক্সাইজ অথবা সেলস ট্যাক্স বলা যেতে পারে। ইনকাম ট্যাক্সের ব্যাপারেও যে সংস্কারগুলো কথাগুলো বলা হয়েছে সেগুলো কিন্তু বাস্তবে সেরকম প্রয়োগ করা হচ্ছে না। সুতরাং আলোচনাগুলো হচ্ছে প্রতি বাজেটই আমরা দেখছি নানা রকম ইনক্রিমেন্টাল জায়গাতে আলোচনা হয়। এই যে কতটুকু কর ছাড় দেওয়া হচ্ছে, কতটুকু কর আয় সীমা কি বাড়ানো হচ্ছে, কমানো হচ্ছে, এই আলোচনাগুলো দিজ আর অল ইনক্রিমেন্টাল ডিসকাশন, মানে কতটুকু বাড়ানো কমানো নিয়ে। মূল যে জায়গাটা, যে বড় ধরনের সংস্কার, করের আওতা বাড়ানো, মানুষদেরকে করের ব্যাপারে উৎসাহিত করা, করের ক্ষেত্রে যে অনিয়ম, দুর্নীতি এবং বিষয়গুলোকে যে নানা রকম যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলোকে অ্যাড্রেস করা, এটাকে ডিজিটালাইজেশনের মাধ্যমে কতটুকু সমাধান করা যেতে পারে, সেই জায়গাগুলো যাওয়া, সেই জায়গাটা কিন্তু আমরা বড় ধরনের কোনো উদ্যোগ দেখি না। সেটা আমরা জানি একটা রাজনৈতিক অর্থনীতি আছে, মানে বিদ্যমান এই সিস্টেমে যারা সুবিধাভোগী তারা এই ধরনের সংস্কারের বিরোধিতা করে, কিন্তু একটা শক্তিশালী রাজনৈতিক সদিচ্ছাও দরকার এই সুবিধাভোগীদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। তা না হলে যেটা হয়, যারা সৎ করদাতা তারা নিরুৎসাহিত হয়, অথবা সৎ করদাতাদের উপরে অতিরিক্ত করের ভারটা আসে নানাভাবে। আমি হয়তো এই ক্ষেত্রে আরেকটা বিষয় বলবো যে এটা হয়তো করের মধ্যে না, কিন্তু এই করোনাকালীন সময়ে ব্যক্তি খাত অথবা বড় বড় যারা ধনীরা যারা আছেন তাদেরকে কিভাবে দায়বদ্ধ করা যেতে পারে। এই যে বড় বড় যে অ্যাসোসিয়েশন যারা আছে, বিজনেস অ্যাসোসিয়েশন, তারা কি তাদের সেই দায়বদ্ধতার কতটুকু দেখাতে পারছেন এই করোনাকালীন সময়ে তারা এটা সংকট মোকাবেলা করার ক্ষেত্রে? একটা জিনিস কিন্তু সানেম বারবারই বলে এসছে যে সরকারের একার পক্ষে এরকম একটা বড় সংকট মোকাবেলা করা সম্ভব নয়। এই যে বিজনেস অ্যাসোসিয়েশন, ব্যক্তি খাত, তাদের যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি জায়গাটুকু আছে সেটা কি আরেকটু ওয়েল ডিফাইন করা যায়? সেখানে কি করোনাকালীন সংকটকে এই তাদের সিএসআর এর মধ্যে আনা যায়, এবং বিজনেস অ্যাসোসিয়েশনগুলো তারা একটা লিড রোল প্লে করতে পারে কিনা? আনফর্চুনেটলি আমরা দেখি বিজনেস অ্যাসোসিয়েশন অনেকেই কিন্তু তারা, যেটা মুহিবও বলছিলেন এবং মৃধাও উনি বলছিলেন, যে অনেকটা দাবি দেওয়ার পর যে আমরা এটা চাই ওটা চাই, মানে কিন্তু নিজেরা কতটুকু করব, তারা কতটুকু দায়িত্ব নিচ্ছেন সেটা কিন্তু খুব সুস্পষ্ট না। যেমন আমিও কয়েক জায়গায় বলেছি হয়তো একটু শক্ত কথা, সেটা হচ্ছে যে বিজিএমএ, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচার এক্সপার্টস অ্যাসোসিয়েশন, তারা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রতিষ্ঠিত একটা অ্যাসোসিয়েশন। বাংলাদেশ হচ্ছে গার্মেন্টসে বিশ্বের দ্বিতীয় রপ্তানিকারক, লিড রপ্তানিকারক দেশ। সেখানে তারা কেন সরকারি মুখের দিকে এত চেয়ে থাকবেন? তারা কি তাদের প্রতিষ্ঠানগুলোতে যে কর্মচারী এবং শ্রমিকরা আছেন তাদের কিছুটা হলেও দায়িত্ব তারা নিতে পারেন না?
সেই জায়গাটা কিন্তু আমরা সেই দায়বদ্ধতা কিন্তু আমরা শক্তিশালীভাবে দেখতে পাই না। তো আমার কাছে মনে হয় যে এরকম যদি একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ যদি আমরা এই করোনা মোকাবেলা করার ক্ষেত্রে না দেখি, তাহলে প্রতিশ্রুতি দিবে, সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে গিয়ে পারবে না, অনেক ক্ষেত্রে ফেলিয়ার হবে, সেটা দেখছি আমরা। এবং অনেক ক্ষেত্রে ব্যক্তিগত তারা দাবি দেওয়া করবে, এবং সেই দাবি দেওয়ার ক্ষেত্রে তাদের যে দায়বদ্ধতা, সেই জায়গাটা কিন্তু আমরা একটা বড় ধরনের গ্যাপ দেখবো। অভিষেক দাস, আমি জানি আপনি একটা প্রশ্ন করেছেন, আমি বরং প্রশ্নটাই আমি চ্যাট বক্স থেকে নিচ্ছি এবং তরুণদেরকে কিভাবে আরো উদ্যোগী করা যায় এবং বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করা যায়। আমরা ইয়ুথদেরকে নিয়ে নানা ধরনের কাজ করেছি। ডক্টর বিদেশি একটু কুইকলি অভিষেক দাসকে একটু রেসপন্ড করা যায়। অভিষেক দাস, চিটাগাং ইউনিভার্সিটি স্টুডেন্ট। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে আমরা খুব দ্রুত যেটা যদি বলি সেটা হচ্ছে যে আমাদের ইন্টারনেট ফ্যাসিলিটিসটার ক্ষেত্রে সেটাকে যদি আমরা সহজলভ্য করতে পারি, এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হতে পারে। কারণ অনলাইনে কিন্তু প্ল্যাটফর্মকে নির্ভর করে কিন্তু তরুণরা কাজ করছেন, এটা একটা বিষয়। সেটা এবং এক্ষেত্রে আমি আরেকটা জিনিস যেটা বলতে যে ই ক্যাবের একটা বড় ভূমিকা থাকতে পারে। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কিন্তু অনেক স্কোপ রয়েছে, সেই স্কোপ গুলো কিন্তু খুব একটা ট্যাপ ডাউন করবার জন্য সরকারের দিক থেকে যদি কিছু সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতো। আমরা দেখেছি যে তরুণদের জন্য একসময় কিন্তু একটা থোক বরাদ্দ দেওয়া হতো, সেই ধরনের থোক বরাদ্দটা স্টার্ট আপ ক্যাপিটালের জন্য সেটা কিন্তু আমরা গত অর্থ বছরে আমরা দেখিনি। সুতরাং এই থোক বরাদ্দটার কথাও কিন্তু চিন্তা করা যেতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে গ্রামীণ তরুণ যারা রয়েছে তাদেরকে ভুলে গেলে চলবে না, এবং তাদেরকে আমরা কিভাবে শহরের বাজার কাঠামোর সাথে সংশ্লিষ্ট করতে পারি সেই জন্য ছোট ছোট উদ্যোগের মাধ্যমে খামার বহির্ভূত যে কৃষিটা রয়েছে এবং অ্যাগ্রোবেজ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের স্বল্প সুদের এবং স্বল্প আকারে ঋণের ব্যবস্থা করা এবং বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা, এই ধরনের কর্মসূচি গ্রামীণ অর্থনীতিকে কেন্দ্র করে আমার মনে হয় চিন্তা করা যেতে পারে গ্রামীণ তরুণ। অনেক ধন্যবাদ ডক্টর বিদিশা। ইনফ্যাক্ট আমরা সানেমের যে আমরা কোয়ার্টারলি সার্ভে করছি, সেখানেও আমাদের আইটি যে ফার্মগুলো তাদেরও সার্ভের মধ্যে আমাদের আছে, এবং সেখানেও আমরা দেখছি যে আসলে আইটিরা স্টিমুলাস প্যাকেজে সেরকম কিছু পায়নি। এমনকি আমাদের ফাইন্ডিংসটা গতকাল একটা ওয়েবিনার আমি ছিলাম, যেখানে সৈয়দ আলমাস কবির বেসিসের প্রেসিডেন্ট উনিও এসে উনি বললেন যে এইবারে স্টিমুলাস প্যাকেজে আইটি থেকে কেউ কোনো ধরনের সুবিধা পাননি। আর স্যার, কোনো কেউ? জি স্যার আমি মৃধা, একটু জি অ্যাড করতে চাচ্ছি। জি বলুন, অবশ্যই। হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনি ঠিকই বলছেন যে কর্পোরেট রেসপন্সিবিলিটি যেটা মানে যেসব ট্রেড বডিজ আছে, বিজিএমএ, বিকিম, অ্যাকচুয়ালি দে ফেইলড টু প্রুভ দ্যাম দে লাভ দ্য কান্ট্রি। এই করোনা যখন শুরু হলো, প্রথমেই সরকারের কাছ থেকে সাহায্য নিয়েছে বিজনেসম্যানরা। This is a মানে absolutely a different picture in Bangladesh. পৃথিবীর অন্য সব দেশে, বেশিরভাগ দেশে, সব দেশ না হলেও বেশিরভাগ দেশে করোনায় প্রথমেই রেসপন্স করেছিল বিজনেসম্যানরা, তাদের অর্থ দিয়ে, সাহায্য দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, কিভাবে গরিবদেরকে, কিভাবে মানে খেটে খাওয়া মানুষদেরকে সাহায্য করা যায়। কিন্তু আনফরচুনেটলি এই বাংলাদেশেই করোনা কালে যারা অ্যাফ্লুয়েন্ট পিপল, তারাই সরকারের কাছ থেকে প্রথম সাহায্য নিচ্ছে। এটা খুবই দুঃখজনক যে আমার দেশের 50 বছর পূর্তি হলো স্বাধীনতার, ধনী মানুষগুলো প্রথমে সাহায্য নিচ্ছে, গরিব মানুষগুলো কিছুই পায় না। যে দৃশ্যটা অন্য দেশে ভিন্ন, বিপরীত। ইন্ডিয়ার কথা চিন্তা করেন, বিজনেসম্যানরা কোটি কোটি টাকা সরকারকে সাহায্য করছে এই করোনা কালে মানুষকে সাহায্য করার জন্য, আর আমাদের দেশে বিজনেসম্যানরা হলো সরকারের কাছ থেকে কোটি কোটি টাকা স্টিমুলাস নিয়েছে, প্রথমেই তারা পাইছে। ধন্যবাদ, এটা অ্যাড করলাম। অনেক ধন্যবাদ মৃধা। আমি দেখছি একটা প্রশ্ন আছে চ্যাট বক্সে, হয়তো প্রশ্নটা যিনি প্রশ্ন করেছেন তিনি উত্তর জানেন যে কিভাবে চুরি বন্ধ করা যাবে। এই যদি একটা সঠিক নীতিমালা তৈরি করে তাহলে এত বেশি বাজেট লাগবে না। চুরি বন্ধ করার উপায় তো হচ্ছে চোরকে ধরা এবং চুরির যাতে না হয় সে ব্যাপারে সার্ভেলেন্স গুলোকে রাখা, তো সেটাকে অ্যাক্টিভ করা এবং চোর ধরা পড়ে যাতে ছাড়া না পায় সেই ব্যবস্থাও রাখা। তো আশা করি এটা ঠিকই বলেছেন যে লিকেজ গুলো বন্ধ করার জন্য তো আমরা জানি, আমরা তো অনেকেই, আমরা মোটামুটি অনেকেই জানা আছে কারা চুরি করে, তাদের চুরি করেও তারা ছাড় পেয়ে যায়, এবং সেই ব্যাপারগুলোতে আসলে শক্তিশালী একটা ব্যবস্থা অনেক সময় হয় না, সেটা থাকা দরকার। আমরা কি আর কোনো প্রশ্ন পাচ্ছি শোয়েব?
কোনো কিছু স্যার মিস করেছি কি আর? আমরা স্যার আর কোনো প্রশ্ন নেই, কোন সাংবাদিকজন যারা জি, রয়েছেন তারা যদি আর যদি কেউ যদি একটু প্রশ্ন করতে চান, মাসুদ রুমি আপনি হাত তুলেছেন আবার, জি জি বলুন। সেলিম ভাই, জি আমার আসলে প্রশ্নের উত্তরটা আরেকটু অসম্পূর্ণ রয়ে গেছিল, এই কারণে আমি আবার আচ্ছা, হাত জি তুললাম। বলুন। সেটা জি হলো যে আসলে ধনীদের জন্য তো বাজেটের আসলে করোনার যে ক্ষতি সেটা আসলে আলটিমেটলি ইয়ে করতে হলে, ইকুয়াল ডিস্ট্রিবিউশন করতে হলে আসলে রিচ পিপলদের উপর ট্যাক্স আরোপ তো বাড়াতেই হবে। কিন্তু আপনার আমি আসলে একটু পরে ঢুকেছি, মানে আমাদের এই যে মধ্যবিত্ত শ্রেণী যারা সব থেকে বেশি সংকটে পড়েছে, চাকরি হারিয়েছে, গ্রামে চলে গেছে, তাদেরকে কি বাজেট, এবারের বাজেটটাতে কিছু সাপোর্ট করার কোনো পরামর্শ আপনারা দিয়েছেন কিনা? আমরা তো একটা সাপোর্ট, যেমন দেখুন এখন জিনিসটা হয়ে গেছে যে যারা আমাদের সার্ভে থেকে উঠে এসেছে, যারা নিম্ন মধ্যবিত্ত যারা ছিল করোনার আগে, তারা কিন্তু দারিদ্র্য সীমার নিচে পড়ে গেছে, তাদের একটা বেশ বড় অংশ। এবং সুতরাং তাদের তো সহযোগিতা দরকার, অর্থ সহযোগিতা দরকার এবং খাদ্য সহযোগিতা তো কোনো কোনো জায়গায় দরকার। আপনার নারায়ণগঞ্জের ঘটনাটা তো খেয়াল আছে যে ওখানে একজন উনি ফোন করেও বিপদে পড়েছিলেন এবং সেক্ষেত্রে একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি আমি খুশি যে এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে শেষ পর্যন্ত। সুতরাং এরকম একটা মেকানিজম তো থাকতে হবে, হেল্পলাইন থাকা দরকার, এবং সেই হেল্পলাইনে নানা ধরনের কার্যকরী ভাবে যে সহযোগিতাটা আসছে সেটা কিন্তু থাকতে হবে। এবং এই কারণে আমরা বলছি যে স্থানীয় পর্যায়ে যারা জনপ্রতিনিধি আছে, এনজিও আছে, তাদেরকে ইনভলভ করা খুব জরুরি। বাজেটে কিন্তু তাদের জন্য অ্যালোকেশন দরকার, বিশেষ করে আপনি যে যাদের কথা বলছেন তারা হচ্ছে নতুন করে যারা দরিদ্র হয়েছেন। এবং আমি কিন্তু আমার বক্তব্যের শুরুতে কিন্তু একটা শক্ত কথা বলেছিলাম যে বাস্তবতাকে আমরা স্বীকার করি কিনা। অর্থাৎ বাজেটে যদি এটা বলা হয় যে না সেরকম কোনো দরিদ্র হয়নি, তাহলে তো তাদের ব্যাপারে সেরকম কোনো উদ্যোগ নেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি ওই অ্যাকনলেজমেন্টটা থাকে যে না আসলে একটা বড় সংখ্যক মানুষ, বিশাল সংখ্যক মানুষ নতুন করে দরিদ্র হয়েছে। আমি আপনাদেরকে সংখ্যাটা বলি, সানেম সার্ভে করেছে নভেম্বর ডিসেম্বর মাসে, পিপিআরসি বিআইজি তারাও কিন্তু সার্ভে করেছে এরকম সময় জানুয়ারি ফেব্রুয়ারিতে। এবং আমাদের দুটো সার্ভেতে কিন্তু এই হিসাবটা এসছে যে 2.5 কোটি থেকে 3.5 কোটি মানুষ নতুন করে দরিদ্র হয়েছে বাংলাদেশে। মানে সানেমের হিসাবটা হচ্ছে 3.5 কোটির মতো, পিপিআরসি বিআইজিটি হচ্ছে 2.5 কোটি। আমরা যেটা গড় ধরি তার মানে 3 কোটির মতো মানুষ নতুন করে দরিদ্র হয়েছে। এই 3 কোটি মানুষ নতুন করে দরিদ্র হওয়া কিন্তু কম নয়। আমরা যদি হিসাব করি সেটা হচ্ছে যদি 5 দিয়ে ভাগ করি, প্রায় 50 লক্ষ পরিবার, না 60 লক্ষ পরিবার। আপনি এটা খেয়াল করে দেখুন, আমাদের ওই যে পরিবারের সংখ্যা 5-এর মতো করে ধরে নেই, ফ্যামিলি মেম্বার 60 লক্ষ পরিবার। গত বছর যখন মাননীয় প্রধানমন্ত্রী এটা খুব দুর্দান্ত একটা উনি কর্মসূচি হাতে নিলেন, সেটা বলেন যে 50 লক্ষ পরিবারকে উনি 2,500 টাকা দিবেন। যে আপনি দেখেন যে সিস্টেমের দুর্বলতার কারণে ওটা কিন্তু 35 থেকে 36 লক্ষ পরিবারে বেশি দেওয়া পৌঁছানো যায়নি। এমনকি যে প্রশ্নটা আপনারা কয়েকজন করেছেন যে একই নামে অনেকগুলো লিস্টিং এ অনেক একই নাম বারবার এসছে এবং একটা লিস্টিং এর ক্ষেত্রে দুর্বলতা, এবং সেগুলো নিয়ে পরে কিন্তু অ্যাকনলেজ হয়েছে যে লিস্টিং এ বড় ধরনের অনিয়ম আছে। তার অর্থ হচ্ছে যে রাজনৈতিক সদিচ্ছা থাকলেও সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য, এক্সিকিউট করার জন্য সিস্টেম কিন্তু সহায়ক নয়। সুতরাং আমার কিন্তু অন্তত আশা ছিল, আমার স্থানীয় পক্ষ থেকে আগে আমি বলেছি যে গত বছর যখন মাননীয় প্রধানমন্ত্রী 50 লক্ষ পরিবারের ব্যাপারে একটা রাজনৈতিক সদিচ্ছাকে সুস্পষ্ট হয়ে বললেন, এ বছর তো এটাকে বাড়িয়ে 70 লক্ষ করা দরকার ছিল। কারণ গত বছর তো 50 লক্ষ রিচ করা যায়নি, তো এই বছর আমরা দেখলাম সেটাকে কমিয়ে 35 লক্ষ করা হয়েছে। তো যেখানে এটাও কিন্তু এক ধরনের একটা আমার মনে হয়, আমি এটা প্রশ্ন আকারে রাখছি, তাহলে কি এটাকে একটা ওই বাস্তবতাকে অ্যাকনলেজ করার ক্ষেত্রে কি টোন ডাউন করা হচ্ছে যে না আসলে অত মানুষ ক্ষতিগ্রস্ত হয়নি। কিন্তু আমাদের হিসাবে কিন্তু আসছে যে 50 থেকে 60 লক্ষ নতুন পরিবার যারা কিন্তু দারিদ্র্য সীমা নিচে পড়ে গেছে। তো এদের জন্য কিন্তু এই সহায়তাটা বাড়ানো দরকার, এবং যেটা এক মাসের না 2,500 কোটি টাকা না, এটা অ্যাটলিস্ট কমপক্ষে 3 থেকে 4 মাস এই সহযোগিতা দেওয়া দরকার। আমরা যে হিসাবটা দিয়েছি যেটাকে 12 মাসেও করা যায়, সেটা কিন্তু ওই জিডিপির প্রায় 2% এর মতো। তো এটা মানে আমরা ওভাবে একটা দেখাতে এটা হাইপোথেটিক্যাল সিনারিও দেখেছি, এটা এমন না যে এটা বিশাল অ্যামাউন্টের অঙ্ক, তা কিন্তু না। এটা কিন্তু আমরা অন্যান্য অনেক জায়গায় কিন্তু অনেক বড় বড় খরচ হচ্ছে, অনেক অবকাঠামোগত জায়গা কিন্তু অনেক এডিবির অনেক জায়গা কিন্তু বড় বড় ধরনের খরচ হচ্ছে। তা আমরা কি আমাদের অগ্রাধিকারটা বুঝতে পারছি কিনা যে এই সময় মানুষের জীবন এবং জীবিকা বাঁচানো প্রয়োজন, এবং তার জন্য প্রয়োজন হলে কিছু কিছু প্রজেক্ট হয়তো সাময়িকভাবে স্থগিত করেও এই অগ্রাধিকার জায়গায় কিন্তু আমাদের খরচ করতে হবে। বিশেষ করে যারা দরিদ্র হয়েছেন, যাদের এই মুহূর্তে কর্মসংস্থান চট করে সৃষ্টি হচ্ছে না, অথবা কাজ থাকলেও তাদের আয়টা সেভাবে তারা রিকভারি করতে পারছে না, সেই জায়গাগুলো আমরা একটু জোর দিতে চাচ্ছি। শোয়েব, আর কোনো প্রশ্ন? স্যার, 21 টেলিভিশনের একজন সাংবাদিক একটা প্রশ্ন। জি অবশ্যই, প্লিজ। স্যার, উনি প্রশ্নটি চ্যাট বক্সে লিখেছেন স্যার।
আচ্ছা, উনি বলেছেন পৈতৃক সম্পত্তি বর্তমান বাজার মূল্য 3 কোটি টাকা, এগুলো থেকে বছরে 1 লাখ টাকা আয় হয় না। এখন যদি 2% প্রপার্টি 6 লাখ টাকা কর দিতে হয়, তাহলে আমি বছরে 6 লাখ টাকা আয় করি না, তাহলে আমি করটা দিব কি করে জমি বিক্রি করে? উনি একটা প্রশ্ন করেছেন। ডক্টর বিদিশা, কঠিন প্রশ্নটা আপনাকে দিলাম। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে যদি একজন, আমরা জানি যে আমাদের যাতে অতি ধনী যারা রয়েছে তাদের অনেকেরই হয়তো নামে বা বেনামে 5টা 6টা ফ্ল্যাট রয়েছে ঢাকা শহরে, যে এক একটা ফ্ল্যাটেরই আর্থিক মূল্য হয়তো 5-6 কোটি টাকা। তাহলে প্রশ্নটা হচ্ছে যে তাহলে আমরা যদি এই প্রপার্টি ট্যাক্স গুলোকে যদি আমরা আওতার ভিতরে না আনি বা সঠিকভাবে যদি এই বিষয়গুলো ট্যাক্সেশন না হয়, তাহলে তো সেই মানুষ যেটা করবে সেটা হচ্ছে যে মানুষ এই ফ্ল্যাট গুলো তৈরি করে করে রেখে দেবে টাকাগুলো, আর বাকি টাকাটা কিছু হয়তো বাইরে দেশের বাইরে পাচার করে দেবে। সুতরাং এই বিষয়টা কিন্তু আপনি যেটা বলছেন যে আপনার দিক থেকে হ্যাঁ, এই একজন মানুষের এই ক্ষেত্রে হয়তো যেটা চিন্তা করবার ব্যাপার রয়েছে যে ফ্ল্যাট কতগুলো রয়েছে বা সম্পত্তি কি ধরনের রয়েছে, সম্পত্তিগুলো ব্যবহার হচ্ছে কিনা, সম্পত্তি থেকে আয় হচ্ছে কিনা, সেই বিষয়টা দেখবার দরকার রয়েছে। সুতরাং এই সবকিছু বিবেচনা করে প্রপার্টি ট্যাক্সের বিষয়টা, সম্পদ করের বিষয়টা আমরা যদি বিশ্বের অন্যান্য উন্নত দেশগুলোর দিকেই তাকাই, এটা খুব একটা সহজ না। এটা করবার জন্য যে আপনার ক্ষেত্রে যে বিষয়টা গ্রামের সম্পত্তির ক্ষেত্রে একেবারে যে সম্পত্তিটা ব্যবহার করা হচ্ছে না সেই সম্পত্তির ক্ষেত্রে ট্যাক্সেশন যেরকম হবে, শহরে একজন কোটিপতি যদি 6টা ফ্ল্যাট, সুতরাং এই বিষয়গুলোর ক্ষেত্রে একটু চিন্তা করবার ব্যাপার হচ্ছে সেটা ব্যবহারযোগ্য কিনা, সেখান থেকে আয় হচ্ছে কিনা, সেগুলোর ভিত্তিতে চিন্তা করে, এবং একজন মানুষের কয়টি ফ্ল্যাটের উপরে আসলে আমি ট্যাক্স দিব বা কি ধরনের সম্পত্তির উপর ট্যাক্স দিব, সেই সমস্ত কিছু বিবেচনা করে আসলে হিসাবটা করা দরকার। তবে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, আমরা মনে হয় সারেম থেকে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে ফ্ল্যাটের মাধ্যমে অর্থ সঞ্চিত রাখার একটা কিন্তু প্রবণতা রয়েছে, সেই বিষয়ে কিন্তু অতি ধনীদেরকে যদি আমরা ট্যাক্সেশনের আওতায় আনতে চাই, সেই বিষয়টা কিন্তু আমাদের চিন্তায় আনা উচিত। অবশ্যই, এবং এই ব্যাপারে এটা আসলে হয়তো এটা নিয়ে আলাদা আলোচনা করার সুযোগ আছে, এই ব্যাপারে এক্সপার্ট যারা তাদেরকে ইনভলভ করে আলোচনা করার সুযোগ আছে, এবং আমি নিশ্চিত যে আমরা খুব এই সংক্ষিপ্ত উত্তরে এটা পরিপূর্ণ উত্তর দেওয়া সম্ভব নয়, কিন্তু এই যে নানা ধরনের নিটিগ্রিটি আছে এগুলোতে, সেগুলো নিয়ে হয়তো বিস্তারিত আলোচনার সুযোগ আছে। আর কোনো প্রশ্ন যদি কারো আছে কিনা, আমি একটু ফাইনাল চেকিং দিচ্ছি। কেউ হয়তো একটা প্রশ্ন করেছেন একজন, সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে। অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আমি হয়তো এবং স্টুডেন্ট যিনি একজন অভিষেক দাস, সে হয়তো প্রশ্নটা করেছেন, খুবই গুরুত্বপূর্ণ যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার অথবা দীর্ঘদিনের এই বিষয়গুলো কিভাবে আছে এটা নিয়ে। যদি এটা বাজেট ভিত্তিক আলোচনা, তারপর আমার কাছে মনে হয় যে আমরা আমি এবং ডক্টর বিদিশা এবং সানেমা আর কয়েকজন যারা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার সাথে জড়িত, আমরা মনে করি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ব্যাপার হয়তো আরো শক্তিশালী পরিকল্পনা আরো অনেক আগে থেকে নেওয়া দরকার ছিল। এবং সারা বাংলাদেশে যখন শিক্ষা প্রতিষ্ঠান করোনা যেভাবে সংক্রমিত হয়নি যখন, তখন হয়তো স্থানীয় পর্যায়ে বিভিন্ন জায়গা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কোনো না কোনো ভাবে খোলার অথবা স্থানীয় ভিত্তিক অবস্থা বিবেচনায় নিয়ে, মানে আমরা হয়তো ঢাকার অবস্থাকে বিবেচনা করে সারা দেশকে একই রকম সিদ্ধান্ত দিচ্ছি, সেরকম কোনো সুযোগ ছিল কিনা সেই ব্যাপারে হয়তো আমরা একটা প্রশ্ন তুলছি, যে ওরকম এলাকা ভিত্তিক অবস্থা বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠান সারা সপ্তাহ না খুললেও অর্ধেক খুলে অথবা কোনোভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্লাস অথবা কোনোভাবে কিছু করা যেত কিনা। তা না হলে আমরা যে দীর্ঘদিন ধরে যে বন্ধ দেখছি, এবং এটা যদি আরো দীর্ঘায়িত হয়, আমরা তো নিজেই পড়াই ক্লাসে এবং আমরা দেখি যে কি পরিমাণ হতাশা স্টুডেন্টদের মধ্যে, এবং এটা কিন্তু কোনোভাবেই আসলে সামনের দিনগুলোতে যে একটা জেনারেশন লস হচ্ছে, একটা এটাকে রিকভার করার জন্য যে পরিকল্পনা, আমি মনে করি সেই জিনিসটা খুব সুস্পষ্টভাবে সামনে আসা দরকার, শিক্ষাবিদদেরকে ইনভলভ করে এবং যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা আছেন এমনকি স্টুডেন্টদেরকে ইনভলভ করে তাদের কথা শোনা দরকার। অনেক পরিকল্পনা বাংলাদেশে দেখি যাদের জন্য পরিকল্পনা, তাদেরকে বাদ দিয়ে পরিকল্পনাগুলো করা হয়, তাদের কথা শোনা হয় না। আমি মনে করি ছাত্রছাত্রীদেরকে কথা শোনা দরকার, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় এবং কলেজ এবং স্কুলে তারা কি ভাবছেন, সেই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে এটা একেবারেই মিসিং দেখছি এই পুরো প্রক্রিয়াতে। শিক্ষা প্রতিষ্ঠানের অথবা শিক্ষাক্ষেত্রে রিকভারির জন্য কোনো ধরনের সুনির্দিষ্ট পরিকল্পনা দেখা যাচ্ছে না। আমার তো মনে হয় আমরা মোটামুটি প্রায় 2 ঘন্টা আমরা আলাপ করেছি, ওই শুট মানে আমরা শেষ করা দরকার। শোয়েব, আমরা কি শেষ করতে পারি মনে হয়? স্যার আমরা শেষ করতে পারি স্যার, আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে। আমার মনে হয় আর কারো কোনো প্রশ্ন নেই। অনেক ধন্যবাদ সবাইকে দিচ্ছি। ডক্টর বিদিশা, যদি কোনো ফাইনাল ওয়ার্ডস থাকে।
একটা ছোট্ট কথা হয়তো বলবো যে আমরা কিন্তু বাজেটে যখন আলোচনা করি তখন আমরা বরাদ্দ নিয়ে আলোচনা করি এবং আমরা বাস্তবায়ন নিয়ে আলোচনা করি। আমরা দুটো বিষয় নিয়ে হয়তো আলোচনা কম করি, যে বাজেটে যখন পাশ হয়ে যায় তখন কিন্তু আলোচনাটা কম হয় এবং তখন কিন্তু অনেক কাটছাট হয়। আমার মনে হয় সেই সময়ও আলোচনা করাটা দরকার রয়েছে। আর দ্বিতীয় আরেকটা বিষয় যেটা বলি যে 2019 সালে সম্ভবত করোনার আগে যখন বাজেট নিয়ে আমরা আলোচনা করছিলাম, আমরা তখন বাজেটের টার্গেট ভিত্তিক বাজেট কিরকম সেই বিষয়ে আমরা আলোচনা করছিলাম। অর্থাৎ টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রার সঙ্গে চিন্তা করে আমরা শুধু অর্থ বরাদ্দ দিলে হবে না, অর্থ বাস্তবায়নও শেষ কথা না। অর্থাৎ অর্থগুলোর মাধ্যমে আমরা আমাদের মূল যে পরিকল্পনা, সেই মূল পরিকল্পনা এবং মূল লক্ষ্য সেটাতে কতদূর যেতে পারছি সেই বিষয়ে পরিবীক্ষণ এবং মূল্যায়নের দরকার রয়েছে। এখানে আমি শেষ করছি। অনেক ধন্যবাদ ডক্টর বিদিশা। আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি সানেমের পক্ষ থেকে এবং সানেমের সামনের দিনগুলো অনুষ্ঠানে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।